ওকে, তাহলে দেখো আজকের টপিক হচ্ছে আমাদের কর্মমুখী রসায়ন। আর এটা শেষ করে দেন হচ্ছে আমরা শৈবাল দেখে ফেলবো। তো কর্মমুখী রসায়ন হচ্ছে পড়ো নাই বা পড়ো যেটাই হোক, যেটা বলতেছিলাম যে এই ক্ষেত্রে তোমার ইনফরমেশন একটু বেশি। আগে আসলে আমরা দেখিনি যে মেডিকেলে তোমার এখান থেকে কোন জায়গা থেকে কোশ্চেন গুলো আসে, এটাকে দেখি। দেখো সবচেয়ে বেশি কোশ্চেন আসতেছে কিন্তু তোমার প্রিজারভেটিভস এই অংশটা থেকে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ভালোভাবে পড়তে হবে। এরপরে হচ্ছে তোমার ধরো এই যে সাসপেনশন এবং হচ্ছে আর সাসপেনশন কোয়াগুলেশন, এটা বেশি ইম্পর্টেন্ট। এবং এর পরবর্তীতে হচ্ছে আমাদের ধরো বিভিন্ন ধরনের হচ্ছে কি বলে যে স্নো ক্রিম হাবিজাবি বিভিন্ন ধরনের তোমার ধরো যারা ভবিষ্যতে হচ্ছে কোম্পানি টোম্পানি বানাবা এখন থেকে শিখে শিখে রাখতে পারো যে কিভাবে হারপিক বানাবা, কিভাবে হচ্ছে স্নো বানাবা, কিভাবে ক্রিম বানাবা। তো এই ক্রিম টিম বানানো টানানো এগুলো নিয়ে হচ্ছে আমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? আশা করি তোমরা একাডেমিকে এটা শুধু ভিনেগারটা পড়ছো যেটা থেকে মাত্র একটা কোয়েশ্চেন আসছে, বা লাস্ট ইয়ারে হয়তো বারো আসতে পারে, এটা আর কি। তাহলে আসলে আমরা শুরু করে দিই, ঠিক আছে? রেকর্ড তো হচ্ছে। ওকে, দেখো এই চ্যাপ্টারটা যেহেতু বেশি ইনফরমেটিভ, তাহলে এটা আমি তোমাদেরকে ধরো বক্স আকারে পড়ানোর সুবিধার্থে আমি মিডিট্রিক্স থেকে দেখাই দিব। তোমরা মিডিট্রিক্স থেকেও পড়তে পারো, অথবা যদি দাগানো বই তো আমি দিচ্ছি বা তোমাদের কাছেও আছে, দাগানো বই থেকেও পড়তে পারবা, কোনো সমস্যা নেই। আমরা দুইটা কম্বাইন করে পড়াবো। দেখো, সবার প্রথমে তুমি একটা জিনিস এই ক্ষেত্রে মনে রাখবে যে খাদ্য নিরাপত্তার ভিত্তি কি কি। কয়টা ভিত্তি আছে? খাদ্য নিরাপত্তার ভিত্তি হচ্ছে তিনটি। তিনটি ভিত্তির মধ্যে দেখো কি, পর্যাপ্ত খাবার প্রাপ্তি, আমার খাবার লাগবে, এবং খাদ্যের হচ্ছে খাদ্য গ্রহণের সামর্থ্য লাগবে, এবং খাদ্যের সঠিক ব্যবহার লাগবে। শুধু এই তিনটা নাম হচ্ছে আমরা এখান থেকে মনে রাখবো, তাহলেই হবে, ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে কি, এই যে ডব্লিউএইচও কর্তৃক নিরাপত্তা হচ্ছে পাঁচটি দিক নির্দেশনা। তুমি শুধু মনে রাখবা কয়টা দিক নির্দেশনা? পাঁচটা দিক নির্দেশনা। ভিতরের নামগুলো হচ্ছে তোমার এত ইম্পর্টেন্ট না, পাঁচটা দিক নির্দেশনা ডব্লিউএইচও দিছে, এটা ইম্পর্টেন্ট। তারপর তুমি এক দুবার পড়লে দেখবা মনে থাকে যে হচ্ছে খাদ্য নিরাপত্তার জন্য তুমি কি কি জিনিস হচ্ছে মাথায় রাখবা। এক, দূষণ মুক্ত খাদ্য, কাঁচা ও রান্না খাদ্য পৃথক করা, তারপর হচ্ছে যথাযথ রান্না করবা, খাদ্যকে সংরক্ষণ করবা, নিরাপদ পানি। সহজ জিনিস, কিন্তু ইম্পর্টেন্ট কি যে কয়টা দিক নির্দেশনা দেয় ডব্লিউএইচও। দেন তার নামগুলো চাইলে তো মনে রাখতে পারবা। আচ্ছা, দাঁড়াও, আমি নাকি আসছে? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আমি না, না জয়ের, আচ্ছা। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। দেখো আমরা শুরু করে ফেলছিলাম। দেখো তাহলে দুইটা ইনফরমেশন আমাদের এখান থেকে লাগলেই হবে। এখন আসলে বই থেকে যদি দেখা দিই, দেখো আমাদের কথাবার্তা মিলে কিনা। যে দেখো খাদ্য নিরাপত্তার কয়টি নীতি আছে, তাহলে তিনটা নীতি, এই যে মিলতেছে না? তিনটা নীতি, তাহলে এক জায়গা থেকে তোমার পড়লেই হইলো। তিনটা নীতি এখান থেকে আমরা পেয়ে গেলাম। এরপর আসলে যে সার রিলেটেড কিছু কথাবার্তা আছে, যে খাদ্য উৎপাদনের বৃদ্ধি, খাদ্য উৎপাদন বৃদ্ধি। তুমি একটা খাদ্যের উৎপাদন বাড়ানোর জন্য তোমার কি কি লাগবে, এই ক্ষেত্রে তুমি শুধু সারগুলোর কাজ মনে রাখো। তিন ধরনের সার আমরা ইউজ করি, এটা ধরো আগের আরেকটা কোথায় পড়ছিলাম মনে আছে? ইউরিয়াতে পড়ছিলাম আমরা, অর্থনৈতিক রসায়নে কোন সারের কি কাজ। যেমন দেখো নাইট্রোজেন যুক্ত যে সারটা উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক, তোমার এটা পরীক্ষা আসতে পারে যে উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক সার কোনটি? নাইট্রোজেন যুক্ত সার। ওকে। তারপর হচ্ছে পটাশিয়াম যুক্ত সারটি কি করছে, উদ্ভিদের ফুল ফল ধারণের সহায়ক। এটা হচ্ছে ধরো আমি চ্যাপ্টারটা তোমাদের পড়া ধরো অনেক কমাই দিব, যেহেতু ধরো বেশি পড়া, তো এইটার চ্যাপ্টারটা পড়া অনেক কমাই দিব, যতটুকু দেখাই দিব ততটুকুই পড়বা, বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা। তারপর দেখো ইউরিয়া যুক্ত সারের মধ্যে তোমার কি কি আছে, প্রত্যেকটা তুমি নাম দেখলেই দেখবা সবগুলোর মধ্যে তোমার অ্যামোনিয়াম মানে নাইট্রোজেন আছে প্রত্যেকটার মধ্যে। তো এটা দিয়ে তুমি মনে রাখতে পারো। শেষ পর্যন্ত হচ্ছে তুমি এই নামটা মনে রাখবা যে টিএসপি। টিএসপি হচ্ছে কোন ধরনের সার, এটা কি ফসফরাস যুক্ত সার নাকি নাইট্রোজেন নাকি পটাশিয়াম যুক্ত সার। এই কথাটা মনে রাখলে এখান থেকে হবে। বুঝতেছো তো নাকি? ওকে। তারপর আসলে যে আমাদের শক্তির চাহিদা, যে এটা একটু বেসিকটা বোঝার ট্রাই করো, যে তুমি আমি কেন হচ্ছে আমাদের শক্তিটা লাগে। এই যে এখানেও সেম একই জিনিস লেগছে, নাইট্রোজেন যুক্ত সার, ফসফরাস যুক্ত সার, পটাশিয়াম যুক্ত সার। আমরা দুইটা কম্বাইন করে পড়বো, পর আমাদের অনেক কমে যাবে, ঠিক আছে? ফুড পয়জনিং, পয়জনিং এর নাম তো শুনছো। ফুড পয়জনিং হলে কি হয়, কেন হয়, এটা আর কি। ওকে, তাহলে স্মার্ট বোর্ড কোথায় আমার, এটা কি এঁকেছিলাম, দাঁড়াও। দুইটা জিনিস, যে দেখো আমাদের শক্তি কেন লাগতেছে, ওভারঅল যে তোমার আমার শক্তি কেন লাগে। শক্তি লাগার দুইটা কন্ডিশন, একটা হচ্ছে যে ধরো, একটা হচ্ছে ধরো তুমি আমি হচ্ছে রেস্টিং স্টেজে আছি, ধরো রেস্টিং স্টেজে আছি। আরেকটা হচ্ছে তুমি ধরো তুমি আমি ধরো হার্ড ওয়ার্ক করতেছি, বা যে কোনো হার্ড ওয়ার্ক না, তুমি ধরো হালকা মডারেট পরিমাণে ওয়ার্ক করলে হইলো। তো নর্মাল তুমি আমি যখন রেস্টে আছি, কাইন্ড অফ কখন রেস্টে থাকি, যখন হচ্ছে স্লিপ, তখন স্লিপ টাইমে থাকি, তখন হচ্ছে আমাদের কিছু পরিমাণ শক্তি ব্যয় হয়। তাহলে এটাও ধরো আমাদের এক নাম্বার হচ্ছে শক্তি ব্যয়ের অপশন। দুই নাম্বার শক্তি ব্যয়ের অপশন কি, তুমি যখন পরিশ্রম করো। তাহলে দেখো তো আমরা কি শুধু পরিশ্রম করলে শক্তি ব্যয় হয় না,
আমরা যখন রেস্টে থাকি, ধরো তুমি আমি ঘুমাইতেছি, তখনই কিন্তু আমাদের শক্তি ব্যয় হয়। কেন? কারণ হচ্ছে তখন আমাদের ব্রেইন চলতেছে, আমাদের নার্ভাস সিস্টেম চলতেছে, আমাদের ফুসফুস চলতেছে, হৃৎপিণ্ড চলতেছে, রক্ত সরবরাহ সবকিছু চলতেছে। তো এই দিক দিয়ে আমাদের কিছু শক্তি ব্যয় হয় রেস্টিং স্টেজে। আর তুমি যদি কাজ করো তাহলে রেস্টিং এর সাথে তো এড হইলো। তাহলে দেখো তো আমাদের শক্তি খরচের কয়টা ওয়ে, দুইটা ওয়ে কিন্তু আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো। তারপর হচ্ছে তোমার ধরো কবির স্যারের বইয়ে একটা ধরো চার্ট আছে, এই জিনিসটা একটু বুঝলেই হবে। যে তুমি আমি যখন ঘুম অবস্থায় থাকি, ঘুম অবস্থায় থেকে তখন যে পরিমাণ শক্তি ব্যয় হয় তাকে আমরা বলি হচ্ছে 1 BMR। বিএমআর মানে হচ্ছে বেসাল মেটাবলিক রেট, বেসাল মেটাবলিক রেট 1 BMR। বা তোমার এত বুঝতে হবে না, সিম্পলি মনে রাখো যখন ঘুমে থাকি তখন যে শক্তিটা ব্যয় হচ্ছে তাকে যদি আমি এক ধরি, যখন হাঁটি তখন ব্যয় হয় 3.2, ঘুমের 3.2 গুণ, বুঝছো? বস অবস্থায় 1.2 গুণ। তারপর হচ্ছে যখন বাড়ি কাজ করি তখন সর্বোচ্চ ঘুম অবস্থায় যতটুকু ব্যয় হতে তার 6 গুণ শক্তিকে এখানে ব্যয় হয়। বুঝছো? তাহলে জাস্ট এই এই জিনিসটা এখানে মনে রাখবা যে ঘুমে তোমার যদি ধরো যতটুকু শক্তি ব্যয় হইতো তাকে 1 BMR ধরলে বাকি কোন সময় হচ্ছে তোমার কত বিএমআর হয়, সিম্পলি তোমার পরীক্ষা আসবে তাহলে মনে রাখতে পারবে। হ্যাঁ দেখো, তারপর হচ্ছে তোমার যদি এখান থেকে আসো যে কার্বোহাইড্রেট, তেল, চর্বি, প্রোটিন, এখান থেকে তুমি ধরো তেমন কিছু মনে রাখার দরকার নাই। এখানে একটা জিনিস ভুল রেখেছে, কার্বোহাইড্রেট হবে তোমার 4, এটাও 4, এটাও 4, না এটা 9, প্রোটিন হচ্ছে 4। ঠিক আছে? হ্যালো, বুঝছো? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তুমি শক্তির পরিমাণটা শুধু মনে রাখবা কত কিলো ক্যালোরি পার গ্রাম পাচ্ছি। তাহলে দেখো আমরা তেল চর্বি থেকে হচ্ছে বেশি শক্তি পাই, কত? 9 কিলো ক্যালোরি পার গ্রাম। বুঝছো? এই বক্সটা আমাদের মনে রাখতে হবে। আর যদি মনে নাও রাখতে চাও কোনো সমস্যা নেই আমাদের, ঠিক আছে? এটা এখন যদি এখান থেকে আবার আমরা আসি, বুঝছো? আর আসল জায়গায় হাত দেন। আচ্ছা সরি, ডিস্টার্ব করে শুরু করছিল, একটু মিউট করে রাখলাম। বুঝছো? তাহলে এইখান থেকে এই জিনিসগুলো আমি চ্যাপ্টার পড়া খুবই কমায় দিব, মানে তোমাদের পড়াটা গুছাই নিয়ে আসবো, এই জিনিসগুলোই পড়বা তাহলে না। আর তার পরবর্তীতে তো ধরো আমরা কি করি, কেমিস্ট্রির জন্য কি বলছি যে আমরা অনুশীলনী সলভ করবো, দ্যাটস এনাফ। তারপর দেখো খাদ্য নষ্ট আর কি কি কারণ আছে। এটা দেখো, খাদ্য নষ্টের প্রথম কারণ হচ্ছে তোমার জীবাণু গিয়ে খাদ্যটাকে নষ্ট করতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন এনজাইম বা উৎসেচকের প্রভাবে খাদ্যবস্তু কি ধরো জারণ বিজারণ মাধ্যমে শেষ হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে তোমার দাতবায়ন। দাতবায়নের পদার্থে ধরো দাতবায়ন ব্যাপারটা কিভাবে সহজে বুঝি, যে তুমি এমন একটা কৌটার মধ্যে খাদ্যটা রাখছো, রাখার কারণে কি হলো, এই কৌটাটার মধ্যে দূষণ হয়ে গেল। এটা ধরো একটা তোমরা ভালো বুঝবা, যে ছোট বাচ্চাদের দেখবা দুধের প্যাকেট নিডো বা লেকটোজেন অনেক কিছু নামে থাকে, অনেকে সবকিছু আছে, আমি এটা এক্সাম্পল দিতেছি আর কি। দেখবে কৌটাটা কিভাবে হচ্ছে তোমার রাখা হয়, কৌটার ভিতরে হচ্ছে তোমার ধরো প্রথমে একটা কাগজের প্যাকেট থাকে, প্যাকেটের ভিতরে হচ্ছে পাউডার গুলো থাকে, গুঁড়া দুধ গুলো থাকে। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে তোমার কৌটাটা হতে পারে জিঙ্কের, হতে পারে অ্যালুমিনিয়ামের। এখন যদি এই যে মিল্কের যে পাউডার গুলো আছে, পাউডার গুলোর মধ্যে যদি হচ্ছে জিঙ্ক বা অ্যালুমিনিয়ামের কোনো কণা চলে আসে, তাহলে এই মিল্কটা কি দূষিত হয়ে যাবে না? দূষিত হয়ে যাবে। তাহলে খাবারটা কিন্তু আমাদের এই 3 ভাবে দূষিত হতে পারে। ক্লিয়ার? এটা আমরা মনে রাখলেই হবে। তারপর কাজটা সেখানে দরকার নাই। এখানে ধরো বিভিন্ন ভিটামিনের ক্ষেত্রে কি কি মনে রাখবা, জাস্ট প্রথম ছকটা আর দ্বিতীয় ছকটা, ঠিক আছে? আর কিছু লাগবে না, আমি গোল করে দিতেছি এইটা। এই ক্ষেত্রে তোমার পরীক্ষায় কি কোশ্চেন আসবে, এটা কিন্তু বেসিকের জন্য, যে শুধু এই চ্যাপ্টারে না এরকম না। তুমি ধরো এটা বায়োলজিতে অনেক কিছু ঘুরে ফিরে অনেক চ্যাপ্টারে পাবা, যে ভিটামিন এ এর অভাবে একটা মানুষের রাত কানা হয়ে যায়, সে রাতে দেখবে না। ডি এর অভাবে কি হয়ে যাবে, রিকেটস হয়ে যাবে। ঠিক আছে? ই এর অভাবে মাংসপেশিতে টান, এটা তো ইম্পর্টেন্ট না, আমি দাগায় দিই। এটা মনে রাখবা, রিকেটস এটা মনে রাখবা। বেরি বেরি লাগবে, রক্ত শূন্যতা, স্কার্বি। ওকে, এই যে এই 5টা জায়গায় দিলাম, 5টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো তুমি পড়তে পারো চাইলে, কিন্তু কম ইম্পর্টেন্ট। আমি যেটা বলতেছিলাম পড়া কমাই দেবো আর কি। ক্লিয়ার? এটা দেখো যে নিচের কোনটি সঠিক, মেডিকেল একবার চলে আসছে আর কি। তো মেডিকেলে যদি একবার চলে আসছে তাহলে আবারও আসতে পারে। তাহলে ভিটামিন নাম পড়বা, কাজ পড়বা, কে কোথায় থাকে না থাকে এটা নিজে ডাক্তার হওয়ার জন্য পড়ে নিও। তাহলে বাসায় একটু ধরো চাপা মারতে পারবা যে আচ্ছা আমি জানি। যে তুমি ধরো তোমার সামনে কেউ দুধ খেতেছে, তুমি তাকে বলতে পারবা আচ্ছা দুধে এই এই ভিটামিন আছে, এরকম, বুঝছো? এভাবে আর কি। এই যে তারপর দেখো যে আমরা বই থেকে পড়ে ফেলছি যে খাদ্য নষ্ট হওয়ার কয়টা কারণ আছে, জীবাণু নষ্ট করতে পারে, এনজাইম নষ্ট করতে পারে, ধাতব আয়নে নষ্ট করতে পারে। শেষ, আর কিছু লাগবে না আমাদের। এখন এখান থেকে আমাদের লাগবে বিভিন্ন ধরনের জীবাণু তো আমাদের আছে। ব্যাকটেরিয়া খাবারকে নষ্ট করতে পারে, ইস্টে নষ্ট করতে পারে, মোল্ডে নষ্ট করতে পারে। এখন এদের জন্য আলাদাভাবে আমাদের একটু ধরো
কয়েকটা বৈশিষ্ট্য একটু জেনে নিব। দাঁড়াও, বই থেকে দেখি আছে কিনা এখন। আচ্ছা, আমরা এখান থেকে কয়েকটা একটু বেশি পড়বো না, আমরা খুব কম পড়বো, বৈশিষ্ট্য জেনে নিই। আচ্ছা, দেখো, ব্যাকটেরিয়া দেখো কত তাপমাত্রায় সে নিষ্ক্রিয় হয়ে যায়, -5 থেকে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে কি নিষ্ক্রিয় হয়ে পড়ে। এবং সে যদি নিষ্ক্রিয় হয়ে পড়ে তাহলে খাবারটা ধ্বংস করতে পারবে? পারবে না। এই জিনিসটা আমরা মনে রাখবো। ব্যাকটেরিয়ার পিএইচটা, তারপর দেখো ব্যাকটেরিয়ার পিএইচটা যদি 4 মানে মিডিয়ার যে পিএইচটা, মিডিয়ার পিএইচটা যদি 4.5-এর নিচে হয় তখন কি হয়, তখন কি হবে, ব্যাকটেরিয়াটা নিজেই হচ্ছে নষ্ট হয়ে যাবে, তখন সে আর কি খাবারটাকে নষ্ট করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে তুমি কি কি মনে রাখবা, আমি এখানে যদি লিখে দিই, কে কোন পিএইচে কাজ করতে পারে, প্লাস তার তাপমাত্রাটা আমাদের লাগবে। বুঝতে পারছি? পিএইচ প্লাস তাপমাত্রা, এই দুইটা ইনফরমেশন আমরা লাগবে। আর বেশি হচ্ছে তোমার টেনশন করার দরকার নাই, সবগুলো থেকে পিএইচ প্লাস তাপমাত্রা আপাতত এতটুকু পড়ো, আর কিচ্ছু জানার দরকার নাই। তাহলে কয়টা হলো, টোটাল 6টা। কারণ কি, কারণ আমরা এখানে কম পড়বো, পরে গিয়ে আমরা অনুশীলনী পড়বো, কারণ অনুশীলন থেকে বেশিরভাগ আসতেছে। তাহলে 6টা আমি এখানে লিখে দিই, টোটাল হচ্ছে এখানে আমি 6টা ইনফরমেশন করবো, আর কিচ্ছু না। ক্লিয়ার? ওকে। তারপর আসলে যে খাদ্য সংরক্ষণ করার কৌশল, এখন তুমি খাবারটাকে কিভাবে সংরক্ষণ করবা। সেকেন্ড, তোমরা কি আমার কথা শুনতেছো? শুনতেছো নাকি একাই আছি আমি, নাকি রেকর্ডের বইয়ে কথা বলবো না? শুনতেছি ভাইয়া। না ভাইয়া, রেকর্ড, শোনা যায়। আমার ভয়েস কি শোনা যায়? ও না, এটা অনেক আগে দিছিল। আচ্ছা ঠিক আছে। ওকে, কোনো প্রবলেম হলে বইলো, সমস্যা নাই, এখানে যাচ্ছি আমরা। তারপর দেখো, খাদ্য সংরক্ষণের জন্য হচ্ছে কয়েকটা কৌশল আছে আমাদের। খাদ্য সংরক্ষণের হচ্ছে কয়েকটা কৌশল, এর মধ্যে হচ্ছে যেগুলো বেশি লাগবে তোমার নির্ণায়ক, এটা ধরো তুমি আমি সবাই জানি, যারা ধরো বিশেষ করে গ্রামে থাকো শহরে থাকো, সবাই সবাই তো খাই, তাই না? সবাই জানি। সবার প্রথমে কি করতে হবে, তোমার বায়ু মুক্ত করতে হবে। তুমি একটা আচার বা কোনো কিছু সংরক্ষণ করবা, তুমি এখানে কি করবা, বাতাস মুক্ত করে রাখবা। দেখো আমাদের যারা দাদু নানু যারা আছে, তারা কি এত বুঝে? তারা কি কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি পড়ছে? পড়ছে না। কিন্তু তারা কিন্তু এই সব কিছুই হচ্ছে তারা নিজেরা নিজেদের মতো করে হচ্ছে কন্টিনিউ করতে পারে। পারে যেরকম বায়ু মুক্ত করবা খাবারটাকে, তারপর তুমি শুষ্ককরণ করবা। তুমি যদি ভিজা একটা খাবার রেখে দাও, ভিজা খাবার রেখে দিলে কি হবে, এখানে হচ্ছে সে ছত্রাক টত্রাক এসে খাবারটা নষ্ট হয়ে যায়। তাহলে তুমি শুষ্ককরণ, খাবারটা শুকাবা, শুকিয়ে রাখবা। তারপর হচ্ছে হিমায়িতকরণ, হিমায়িত মানে কি, তুমি কোল্ড একটা টেম্পারেচারে রাখবা। আমরা কি ফ্রিজে রাখি? ফ্রিজে কেন রাখি? কারণ কম তাপমাত্রায় রাখলে এখানে মাইক্রোবস গুলা জন্মাতে পারে না। তো এই তিনটা হচ্ছে আমাদের খাদ্য সংরক্ষণের নির্ণায়ক। তাহলে পারবা না, পরীক্ষা যদি কোশ্চেন আসে নিচের কোনটি নির্ণায়ক নয়, খুবই সহজ, এই তিনটা জাস্ট পড়বা, পড়া খুবই সহজ হয়ে গেল, ঠিক আছে? এটা। তারপর দেখো হচ্ছে আরো কিছু কৌশল আছে, যে কোন আরো কিছু কৌশল, যে খাদ্য সংরক্ষণের জন্য আরো কিছু কৌশল আমাদের। তো এই কৌশলগুলো যে তুমি সবগুলো পড়তে গেলে প্যারা হবে, তুমি শুধু এখানে হিমায়িতকরণটা করবা। শীতলীকরণ দাগাই দিতেছি আমি। শীতলকরণের ক্ষেত্রে দেখো দুই ধরনের শীতলকরণ আছে, একটা ফ্রিজিং আর একটা হচ্ছে তোমার ডিপ ফ্রিজিং। তো ফ্রিজিং এর ক্ষেত্রে তোমার টেম্পারেচারটা ইম্পর্টেন্ট, ডিপ ফ্রিজিং এর ক্ষেত্রে টেম্পারেচারটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ধরো আমাদের বইয়ের মধ্যেও, বই থেকেও যদি দেখাই দিই তুমি এখানেও পাবা। এই যে দেখো, কোথায় চলে গেলাম, এই যে ফ্রিজিং। ওকে, এই দেখো একটা ফ্রিজিং আর এটা হচ্ছে তোমার ডিপ ফ্রিজিং। এই ক্ষেত্রে তোমার কি কি লাগবে, শুধু টেম্পারেচারটা লাগবে, আর কিছুই লাগবে না। এই ক্ষেত্রে শুধু টেম্পারেচার টি দিয়ে বোঝাইছি, বুঝছো? তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে মনে রাখবো, আর তেমন কোনো কিছু না। এই যে কেস হার্ডেনিং, এই যে কেস হার্ডেনিং, কেস হার্ডেনিং এর সুবিধাটা কি, সূর্য তাপে পচনশীল খাদ্যবস্তুকে শুকানো হলে এখানে হচ্ছে কেস হার্ডেনিং, হার্ডেনিং জাস্ট নামটা মনে রাখো, কেস হার্ডেনিং, আর কিছু লাগবে না এখান থেকে। ওকে, বুঝছো এটা? তারপর হচ্ছে তোমার পিকলিং এর ক্ষেত্রে একটা, তারপর কিউরিং এর ক্ষেত্রে, কিউরিং এর ক্ষেত্রে তুমি শুধু এই লবণের নামটা মনে রাখবো, যে কিউরিং এর ক্ষেত্রে কোন লবণটা ইউজ করতেছি, সোডিয়াম ক্লোরাইড, এই নামটা মনে রাখবো, সোডিয়াম ক্লোরাইড। কোন উপাদানের ক্ষেত্রে করা হয়, কোন কৌশল, এটা যদি আমি একটু বলি আসলে জিনিসটা তোমাকে কি পড়াচ্ছি, এই খাদ্য সংরক্ষণের জন্য আমাদের অনেক কৌশল আছে। কৌটাজাতকরণ মানে কি, খাবারটাকে কৌটার ভিতর বন্ধ করে তুমি রেখে দিবা। শুষ্ককরণ মানে কি, শুকনা করবা। তো এই যে কৌশলগুলো এক এক খাদ্যের ক্ষেত্রে এক এক রকম হয়। তো চাইলে তুমি একবার তোমার হচ্ছে, ধরো তোমরা তো এখানে যারা আছো সবাই ধরো ইন ফিউচার খাদ্য টাদ্য সংরক্ষণ করবা, চাইলে হচ্ছে নিজের অভিজ্ঞতার জন্য শিখে রাখতে পারো, যে আমি কোন খাবারটাকে কিভাবে, আপেলকে কিভাবে সংরক্ষণ করবো, এটা আর কি, ঠিক আছে? আর যদি মেডিকেলের জন্য মুখস্থ রাখতে চাও তাহলে আমি বলবো সবগুলো তো তোমার মনে থাকবে না, এখান থেকে হচ্ছে যেগুলো আমি দেখাই দিলাম এই দুই একটা পড়বা, বাকিগুলো হচ্ছে আমরা কোত্থেকে পড়বো, বাকিগুলো অনুশীলনীর মধ্যে যা থাকবে তা পড়বো, কারণ কেমিস্ট্রি অনুশীলন থেকে হচ্ছে 20+ কোয়েশ্চেন আসতেছে। তাহলে বই থেকে এতটুকু পড়লে আমাদের এনাফ। বুঝছি? ওকে।
তারপর আসো এতটুকু যদি আমরা বুঝে যাই, আমরা বেসিক পড়া হয়ে গেছে, এরপর হচ্ছে আমরা প্রিজারভেটিভস এ ঢুকে যাবো, যেটা হচ্ছে মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রিজারভেটিভস প্রিজারভেটিভস এটার সাথে তো নামটার সাথে পরিচিত না এমন কেউ আছো? সবাই পরিচিত, আমরা জানি খাদ্যদ্রব্য কি জানি যে প্রিজারভেটিভস বা একটা ফরমালিন টরমালিন ইউজ করে তাকে সংরক্ষণ করা হয়। এখন প্রিজারভেটিভস তোমার দুই রকমের আছে, একটা প্রাকৃতিক, এটা হচ্ছে বাই ন্যাচারাল, হচ্ছে তুমি চারপাশে পাবা। আরেকটা হচ্ছে কি কৃত্রিম, এটা হচ্ছে তুমি ন্যাচারাল পাবা না, এটা বিভিন্ন জায়গা থেকে তুমি কিনে নিয়ে আসবা, ফরমালিন যেরকম আমরা বলি বিভিন্ন দোকান কোম্পানি বানাবে, এটা হচ্ছে কৃত্রিম। এখন তোমার পরীক্ষায় কি আসবে? পরীক্ষায় আসবে প্রিজারভেটিভস কত ধরনের? দুই ধরনের। প্রাকৃতিক প্রিজারভেটিভস কোনটি, কৃত্রিম প্রিজারভেটিভস কোনটি? তাহলে আমরা কি পড়বো? এক্সাম্পল গুলো পড়বো। কি পড়বো? এক্সাম্পল। ঠিক আছে, দেখো প্রাকৃতিক প্রিজারভেটিভস এগুলো হচ্ছে যে একটু আগে বলছিলাম না, আমাদের দাদু নানু যারা আছে তারা সংরক্ষণ করতো, যে লবণ দিয়ে দেখবা সংরক্ষণ করে। তারপর হচ্ছে তোমার হলুদ, বিভিন্ন ধরনের হলুদের গুঁড়া আছে না, হলুদ মশলা, আমি আমার নানুকে দেখছি এরকম, যে হলুদ টলুদ এগুলো দিয়ে যখন ছোট ছিলাম তখন দেখতাম যে হলুদ টলুদ দিয়ে এরকম কি মাছ টাছ ঢেকে রেখে দিত। তারপর মোটামুটি কয়দিন থাকতো আমি জানি না, কিন্তু রেখে দিত, বুঝছো? এটা আর কি। তো এই জিনিসটা আমরা পড়বো। তারপর এটা উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট, কি তোমার এখানে সেভেন স্টার ইম্পর্টেন্ট, শুধু উদাহরণটা ইম্পর্টেন্ট। তারপর কিউরিং এর জন্য তুমি কি ইউজ করবা? সোডিয়াম ক্লোরাইড ইউজ করবা, এটা মনে রাখতে হবে কতটুকু দ্রবণ। মানে ধরো আমাকে সংরক্ষণ করে রাখবে, ধরো আমাকে ধরো কে সংরক্ষণ করে রাখবে, আর যাই হোক আমাকে সংরক্ষণ করে রাখলো। এখন ধরো এই ক্ষেত্রে ধরো আমাদের একটা টেম্পারেচার থাকবে, টেম্পারেচার না, একটা ধরো এই যে পানির পরিমাণ লাগবে, ধরো বেশি যদি দিয়ে দেয় 15 থেকে 20%, মানে কি 100 ml এর মধ্যে 15 থেকে 20 ml সোডিয়াম ক্লোরাইড থাকবে, এটা হচ্ছে 15 থেকে 20% বা 7 থেকে 8%। বুঝছি? এটা আমরা এখান থেকে জানলেই হবে। তারপর দেখো প্রাকৃতিক হিসেবে আর কি থাকে, সরিষার তেল, চিনি, হলুদ, অ্যালকোহল এবং ভিনেগার। ভিনেগার বাজারে কি নামে পরিচিত? সিরকা। কারণ ভিনেগার নিয়ে আমরা ডিটেলসে পড়বো, সমস্যা নাই, এটুকু মনে রাখলেই হলো। তারপর হচ্ছে সবচেয়ে শক্তিশালী প্রিজারভেটিভস কোনটি? বিশুদ্ধ ইথাইল অ্যালকোহল সবচেয়ে শক্তিশালী প্রিজারভেটিভস। বাংলা কথায় হচ্ছে তুমি যদি মদ বলে থাকো। ঠিক আছে, এটা আর কি, নামটা মনে রাখবা, আর কিচ্ছু জানার দরকার নেই এখান থেকে। তারপর হচ্ছে ফুড প্রিজারভেটিভস এর মধ্যে আহ যে অনুমোদিত যে ফুড প্রিজারভেটিভস গুলো আছে, যেগুলো হচ্ছে তোমার কি বলে যে কৃত্রিম ভাবে তৈরি করা হয়, এদেরকে হচ্ছে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তিনটা ক্যাটাগরি, একটা হচ্ছে তোমার প্রথমটা, কালার নিয়ে নির্ধারণ সেকেন্ড, প্রথমটা, প্রথমটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট প্রথমটা। সেকেন্ড হচ্ছে তোমার ধরো অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট। তো এই অ্যান্টি অক্সিডেন্ট এটা হচ্ছে আমাদের একটু বেশি ইম্পর্টেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে ধরো পড়া একটু কি কি মনে রাখবো আমি বলি। মাইক্রোবিয়ালের মধ্যে শুধু হচ্ছে তোমার এই নামগুলো মনে রাখাটা একটু টাফ, এক দুইবার পড়ে রাখবা যতটুকু তোমার মনে থাকে, মনে রাখলা। তারপর হচ্ছে আমরা অনুশীলনী করব। এখন ফর এক্সাম্পল তুমি ধরো অনুশীলনীতে পেয়ে গেছো যে সাইট্রিক অ্যাসিড এটি কি অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট কি না, এরকম একটা ইনফরমেশন পেয়ে গেছো কথার কথা, তাহলে তুমি এটাকে ক্লোজ করে দিবা। ক্লোজ করে দেওয়ার উদ্দেশ্য কি, যে তখন তোমাকে এটা মনে রাখা তোমার জন্য পুরো ফরজে আইন হয়ে গেছে। ঠিক আছে, আর ওভারঅল তুমি যদি মনে রাখতে পারো তোমার জন্য ভালো, আর যদি ভুলে যাও সমস্যা নাই, কিন্তু অনুশীলনীতে পাইছি তার মানে আমাকে মনে রাখতে হবেই, আমি বেঁচে থাকি আর মরে যাই, ঠিক আছে, মনে রাখতে হবে, কারণ অনুশীলনীতে আছে মানে এটা আমার হুবহু চলে আসতে পারে। তাহলে এই নামগুলো আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্টকে দেখো আবার কয় ভাগে ভাগ করছে, একটা প্রাকৃতিক, একটা কৃত্রিম, একটা হচ্ছে মুক্তমূলক শোষণকারী বা ফ্রি রেডিকেল, ইংলিশটা হচ্ছে ফ্রি রেডিকেল, আর একটা হচ্ছে অক্সিজেন শোষণকারী। ঠিক আছে, তো এই প্রত্যেকটা হচ্ছে এখানে নামগুলো হচ্ছে ধরো কষ্ট করে একটু মনে রাখতে হয়, আমি বলবো যেহেতু তোমাদের সবকিছু মনে থাকবে না, তাই এইখান থেকে তোমার ধরো একটা চার্ট আছে, দাঁড়াও, এই যে এই যে এই চার্টে যা যা আছে এই চার্টের জিনিসগুলো পড়বা, কারণ এই ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট হলো। যেরকম অক্সিজেন শোষণকারী কি কি আছে কেস দিয়ে মনে রাখবা, ভিটামিন সি, ভিটামিন এ, সালফাইড লবণ, ভিটামিন ই। ঠিক আছে, এগুলো হচ্ছে অক্সিজেন শোষণকারী অ্যান্টি অক্সিডেন্ট। নাম দেখো অ্যান্টি অক্সিডেন্ট, তার মানে যে হচ্ছে কি অক্সিজেনের এগেনস্টে গিয়ে কাজ করবে, এরকম একটা ব্যাপার স্যাপার। তাহলে কি বলবো আমরা? অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট। দেখো নাম দেখে আমরা বুঝতে পারি। ক্লিয়ার? কিলেটিং এজেন্টের মধ্যে কি কি আছে দেখো, পলি আইলসা, আমি আইলসা না, ঠিক আছে। পলি হচ্ছে ধরো কে ছিল, আচ্ছা আমাদের সাথে একজন ছিল, ক্লাস 5-এ তখন পড়াশোনা করতো, পলি আলসা। ওকে, তাহলে এই ক্ষেত্রে ধরো আমরা এটা মনে রাখলাম। তারপর হচ্ছে ছত্রাক নিধনকারী, এখান থেকে তোমার ডিরেক্ট কোশ্চেন আসবে যে নিচের কোনগুলো হচ্ছে ছত্রাককে নিধন করতে পারে। ছত্রাক নিধনকারী জাস্ট হচ্ছে তুমি এখান থেকে এক্সাম্পল গুলো পড়বা। তাহলে দেখো পড়া কি আমাদের কমে আসতেছে না? অবশ্যই কমে আসতেছে, কারণ ধরো আমরা সিলেক্টিভ পড়বো মেইন বই থেকে, তারপর হচ্ছে অনুশীলনী থেকে ধুমায়া পড়াশোনা শুরু করবো, একদম জীবন মরণ যা আছে সব দিয়ে পড়াশোনা করবো। ঠিক আছে, এইটা। যেরকম ধরো এইখান থেকে আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিই। যেরকম তোমার অনুশীলনী খুঁজে তুমি হঠাৎ করে পাইলা যে কি পাইলা যে সাইট্রিক অ্যাসিড, আবার আমরা নিতেছি সাইট্রিক অ্যাসিড ইম্পর্টেন্ট, যে সাইট্রিক অ্যাসিডের জন্য হচ্ছে তোমার অনুমোদিত মাত্রা কত? 200 থেকে 350 ppm। ppm কথার মানে কি? পার্টস পার আসো মিলিয়ন।
পার্টস পার মিলিয়ন। তো তুমি যদি এটা পেয়ে যাও যে সাইট্রিক অ্যাসিডের জন্য এরকম, বা সাইট্রিক অ্যাসিডের হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল যে কার্যকরী পিএইচটা কত 4.5-এর নিচে থাকলে কাজ করতে পারবে। তো এই জিনিসটা তুমি যদি অনুশীলনীতে পেয়ে যাও, একেবারে ধরো খুব ধুমায় মুখস্থ করবা, ঠিক আছে, কারণ এটা আমাদের আসতেই পারে। ক্লিয়ার? এটা আর কি আমাদের শুরুর দিকে এই কথাবার্তা। এই যে দেখো, এখানে এইগুলো দাগানো লাইন আছে। এই যে আচার সংরক্ষণ করার জন্য, কাঁচা ফল সংরক্ষণ করে আচার সংরক্ষণ করার প্রক্রিয়াটার নাম হচ্ছে পিকলিং। কিউরিং এ কি ব্যবহার করা হয় বলো তো? কোন লবণটা ব্যবহার করা হয় বলো? পারবা? বলো। আচ্ছা, বলো। কিউরিং এ কোন লবণটা ব্যবহার করি আমরা বলো? কেতা সমস্যা? নাই? এই ভাইয়া জনগণ। হ্যাঁ। অ্যান্সার দিছে তো দেখেন, নুসরাত অ্যান্সার দিছে। ও, তোমরা কি এখন থেকে লেখা শুরু করছো? বয়েজের বয়ে? নুসরাত মনে হয় কথা বলতে পারতেছে। আচ্ছা, আর ঠিক আমি আছে। হচ্ছে আজকে কথা বলবো না আর। ও বলছে, ও তো সব অ্যান্সার দিচ্ছে দেখেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ তোমরা মনোযোগ দিতেছো, সমস্যা নেই। ওকে, তাহলে দেখো, এই যে এই ক্ষেত্রে তুমি তো দাগানো পিডিএফটা দেখবাই, তাহলে এই ক্ষেত্রে মেইন বই যে দাগানোটা আছে, কষ্ট করে যারা ধরো মেইন বই দাগাও না, মেইন বই দাগাবা মাস্ট। এই চ্যাপ্টার মেইন বই দাগাবা, তারপর হচ্ছে তোমাকে মেডিটিক্স থেকে আমি বক্স গুলো দেখাই দিতেছি, সেইগুলোও দেখবা। আর মেইন বই দেখবা, দাগাইতে গিয়েও তোমার কাছে কিছু জিনিস চোখে পড়ে যাবে। এই যে এরকম একটা, এটা চোখে পড়ে গেল, ঠিক আছে? এই যে কোনটার কার্যকরী পিএইচ কিরকম, এটা এখানে আমি দেখাইলাম না? এই যে কার্যকরী পিএইচ সাইট্রিক অ্যাসিড এটা দেখাইলাম। তারপর হচ্ছে তোমার আরো বাকিগুলো আছে, তো সব তো তোমার মনে থাকবে না, আর মনে থাকার মতো সময়ও নাই এখন, বুঝছো? তাই এখন তুমি মোটামুটি এটা পড়বা, তারপর অনুশীলনী দেখবা। ক্লিয়ার? তাহলে দেখবা তুমি মোটামুটি ভালো করতে পারতেছো, কম সময়ে পড়ে আর কি, যেটা। তারপর দেখো এখানে বলছে কোন প্রিজারভেটিভ দিয়ে তুমি কি সংরক্ষণ করবা। এটা হচ্ছে বাঁচার জন্য শিক্ষা, শিক্ষার জন্য বাঁচা, এরকম একটা ব্যাপার স্যাপার। ইন ফিউচার যখন এগুলো সংরক্ষণ করবে, এটা শিখে রাখতে পারো। হ্যাঁ, তাহলে তোমার কিছু কাজে লাগবে। ভিনেগার দিয়ে কি সংরক্ষণ করি? আচার, চাটনি, সস, এটা মনে রাখবো আমরা, ভিনেগার দিয়ে এটা সংরক্ষণ করি। ঠিক আছে? ওকে। কোনো কিছু আছে? আচ্ছা, সবচেয়ে বেশি এটাই খুঁজতেছিলাম, সবচেয়ে বেশি ব্যবহৃত ক্লিনিং কিলিটিং এজেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা খুঁজতেছিলাম, এটা লাগবে, ঠিক আছে। ইডিটি, এটা আমরা মনে রাখবো। ওকে, তারপর আসো, যদি এটা আমরা পড়ি, যে প্রত্যেকটা দেখো, এই যে ফ্রি রেডিকেল শোষণকারী কে কে আছে, মেইন বই যেগুলো যেগুলো আমরা একটু আগে দেখাইলাম, যে এক্সাম্পল গুলো আমাদের লাগে। এখন এক্সাম্পল তুমি যদি মনে রাখতে পারো তো পারলা, না তো নাই। এই যে অক্সিজেন শোষণকারী কি দিয়ে পড়ছিলাম আমরা, মনে আছে? কেস দিয়ে পড়ছিলাম, মনে আছে তো? তাই না? আমি হচ্ছে কিন্তু এটা দাগিয়ে দিব মেডিটিক্সটা। তো এটি জাস্ট ফলো করবা, তাহলে দেখবা তোমার পড়া অনেক কমে যাচ্ছে। আর অনুশীলনী ম্যান্ডেটরি। আমি ধরো আজকে ক্লাসটা যেরকম হবে, তুমি যদি অনুশীলনী এর কম্বিনেশনে না নেও, তাহলে কিন্তু পিছিয়ে যাবা। অনুশীলনী অবশ্যই অবশ্যই কম্বিনেশনে নিতে হবে। ক্লিয়ার? ওকে। তোমাকে জিজ্ঞেস করছি ক্লিয়ার, একজন ইনবক্সে বলে ওকে। তোমাদের ব্যাচের না, মানে টাইমিং মিলে গেছে আর কি। বুঝছো? আচ্ছা, তারপর কৌটাজাতকরণ। কৌটাজাতকরণ কি, যে তুমি কোনো কিছু হচ্ছে কি কৌটায় ভরে রেখে দিবা, সহজ কথা। তো কৌটায় ভরে রেখে দেওয়ার ক্ষেত্রে, এই ক্ষেত্রে তুমি আবার কি করবা, তোমার লাগবে পিএইচটা লাগবে, প্লাস হচ্ছে তাপমাত্রা লাগবে, আর কি। এটা হচ্ছে বেশি শুরুর দিকে, পিএইচটা লাগবে আর হচ্ছে কি তাপমাত্রা। তো দেখো, পিএইচ এবং তাপমাত্রা, হাজারি স্যারে একটা, গভীর স্যারে একটা, তুমি হাজারি স্যারে একটাই পড়বা। এটা হচ্ছে আমাদের ধরো কাজে লাগবে আর কি। ক্লিয়ার? তারপর হচ্ছে কেনিং তরল। কেনিং তরলটা ইম্পর্টেন্ট, এটা নিয়ে হচ্ছে ধরো আমাদের পরবর্তীতে এই যে এখানে চার্ট আছে, চার্ট থেকে কয়েকটা দাগাই দিব, ওইগুলো পড়বা। কেনিং তরলটা কি, যে একটু আগে বলছিলাম না, যে পিকলিং এ যেরকম ধরো আমরা যখন সোডিয়াম ক্লোরাইড দিয়ে কোনো কিছু সংরক্ষণ করি, তখন হচ্ছে ধরো আমরা একটা পার্সেন্টেজ নিই, 15 থেকে 20%, বা 7 থেকে 8%। এই যে একটা তরল, এই যে একটা দ্রবণ, এখানে যে পার্সেন্টেজটা নিতেছি, বা যে তরলের মধ্যে আমি জিনিসটা সংরক্ষণ করে রাখতেছি, একে বলতে পারি আমরা কি, এই কেনিং তরল। ঠিক আছে?
এটা আর কি, এটা হচ্ছে এক এক দ্রবণের ক্ষেত্রে এক এক জিনিসের ক্ষেত্রে এক এক রকম হয়। এরকম তুমি যদি ফল সংরক্ষণ করো তাহলে 30 থেকে 40% চিনির দ্রবণ ইউজ করবে। আবার তুমি সবজি মাছ মাংস ইউজ করলে এক্ষেত্রে 7 থেকে 15% সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ ইউজ করবে। এই যে এই জিনিসটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে একটু কাজে লাগে। ক্লিয়ার? ওকে। তারপর আসলে যে তোমার এক্সজস্টিং সিলিং এর ক্ষেত্রে হচ্ছে কয়টা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে তোমার ধরো বয়লিং ওয়াটার বাথ বা হচ্ছে পানি স্ফুটন বাথ, আর একটা হচ্ছে তোমার চাপ কোটাজাতকরণ। এটা তোমাকে যদি এখান থেকে দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে দেখো বইয়ের মধ্যে কিন্তু আমাদের চারটা আছে প্রিজারভেটিভস এর। কি কি প্রিজারভেটিভস নাম লাগবে আর হচ্ছে অনুমোদিত মাত্রা। এখন তোমাকে বলছি তুমি হচ্ছে আল্লাহর নামে হচ্ছে পড়া শুরু করবা, যে কয়টা মনে থাকে থাকবে, মনে যদি না থাকে পরে কি করবা, অনুশীলনী পড়বা। ক্লিয়ার? এইটা। ওকে। এই যে একজোস্টিং জিনিসটা কি, কোটাকে তুমি উত্তপ্ত করে ভিতরে যত হচ্ছে তোমার অক্সিজেন পানি বাতাস আছে সবকিছুকে বের করে নিবা, এটা হচ্ছে তোমার একজোস্টিং বা সিলিং। কাইন্ড অফ হচ্ছে ধরো যে কি বলে কোনো কিছু শুকায় না এরকম আর কি, একেবারে শুকায় শুষ্ককরণ করে ফেলবে। দুইটা পদ্ধতি আছে, এই যে দুইটা পদ্ধতি আমরা নামগুলো বললেই হবে, ঠিক আছে? এরকমটা কিন্তু ব্যাপারটা না যে হচ্ছে তোমার ধরো এখানে কি বলে কোনো কিছু কম হইতেছে মেরিট্রিক্সে বেশি হইতেছে এমন না, তোমার কাইন্ড অফ কাছাকাছি আছে, আর আমি তো তোমাকে ছোট করে দিতেই আছি। আর সিলিংটা কি, সিলিংটা হচ্ছে কোটার মুখ তুমি বন্ধ করে দিবা, বেসিক। শুধু যদি লাইন চলে আসে লাইনটা তুমি এখানে দিয়ে দিবা, আর কিছু না। উম রিটোর্টিং নির্জীবকরণ বা স্টেরিলাইজেশন, এটার মানে কি, এটার মানে হচ্ছে এখানে যে জীবাণুটা আছে তুমি তাকে মেরে ফেলবা। তো সব একটা জিনিস মনে রাখবা, জীবাণু মারার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে আগুন দিয়ে মেরে ফেলা। তার মানে তুমি বেশি তাপ দিবে 100 ডিগ্রি সেলসিয়াসে, তাকে হচ্ছে 30 মিনিট যদি রেখে দাও জীবাণু 14 গোষ্ঠী সহ মরে যাবে। বুঝছো? তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো, একে কি বলবো আমরা, রিটোর্টিং, যে তার জানমান যা আছে সব আমি মেরেই ফেললাম। ক্লিয়ার? বুঝছো নি? পড়া খুবই কম, তেমন কোনো কিছু না। এই যে ফুড লিকারে হচ্ছে আমরা কি কি ইউজ করতে পারি, এটা আসো এখান থেকে দেখিয়ে দিই। এই যে দেখো এখানে হচ্ছে ক্যানিং তরল নিয়ে তোমাকে বললাম না, এই যে ক্যানিং তরল নিয়ে কিন্তু এই ক্ষেত্রে লিখছে। তুমি হচ্ছে ধরো এই আমেরটা মনে রাখবা, তারপর হচ্ছে আর কাঠটা দ্বারা আমি দিয়ে দিই। মাছেরটা মনে রাখবা, মাছ মাংস। আর কি, কাঁঠাল লাগবে না, পেয়ারাও লাগবে না। এই তিনটা মনে রাখো আপাতত, ঠিক আছে? কোনটার ক্ষেত্রে হচ্ছে তুমি কোন ধরনের ক্যানিং তরল ইউজ করতেছো। আর এরপরে হচ্ছে যদি তোমার এক্সট্রা মনে রাখতে পারো তোমার ইচ্ছা, এ তো বোঝার কোনো কিছু নাই। কাঁঠালে হচ্ছে 40% চিনি, মানে যদি 100 ml পানি থাকে 40 ml চিনি থাকবে, 60 ml পানি থাকবে, দুইটা মিলে মানে 100 ml দ্রবণ থাকলে আর কি, দুইটা মিলে যে মিশ্রণটা এটাই হচ্ছে আমার 100 ml 40% চিনির দ্রবণ। বুঝি তো আমরা, না? এটা আর কি। তো এই ক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো মুখস্থ রাখবা। এখান থেকে আমি যতগুলো দাগা দিয়েছি ততগুলোই পড়বা। বাকি যেগুলো তোমার এক্সট্রা আছে সেগুলো হচ্ছে আমরা অনুশীলনীতে যা পাবো একদম দুমড়ে মুচড়ে ওইগুলোকে আত্মস্থ করে ফেলবো। ঠিক আছে? ওকে। এই দেখো এই যে কোশ্চেন একটা চলে আসে, আম কোটাজাতকরণে কোনটা ইউজ করবো, রাসায়নিক দ্রব্য, যে একটা চার্ট ছিল আমাদের। তারপর যে মাংস কোটাজাতকরণে নিচের কোন অংশটি আমরা কোনটি আমরা ব্যবহার করব। বুঝছো? এই যে এরকম কোশ্চেন কিন্তু চলে আসতে পারে, তাহলে আমরা আশা করি পারবো। এক সেকেন্ড একটা। আচ্ছা দেখো এখন, তারপর সাসপেনশন কোয়াগুলেশন, এই ক্ষেত্রে হচ্ছে ধরো আমরা মেন বই ধরো একটা চার্ট পাই, সেখান থেকে ধরো মোটামুটি পড়লে হয়ে যাবে। এখন এর আগে আসো আমরা সমসত্ব অসমসত্ব জিনিসটা বুঝি। সমস্যা সত্য আর অসমসত্বর মানে ধরো টাং টুইস্টার হয়ে যাচ্ছে আমার। সমসত্ব আর অসমসত্ব এটার মানে এটা কি, ধরো কোনো একটি দ্রবণ হচ্ছে তোমার ধরি একেবারে ধরো যে তুমি ধরো শরবত বানাইছো, শরবত বানানোর পরে এখানে কোনো দানা বা কোনো কিছু দেখি মনে হচ্ছে না, যে বাহির থেকে দেখে তোমার কাছে কি মনে হবে এটা সম্পূর্ণ একটা স্বচ্ছ পানি নাকি শরবত, বোঝা যাচ্ছে না, একেবারে ক্লিয়ার। তাহলে এই দ্রবণটাকে আমরা কি বলবো, সমসত্ব, সমানভাবে সবকিছু মিশ্রিত হয়েছে। আর অসমসত্ব মানে কি, তুমি পানিতে ধরো লেবুর দানা, তারপর হচ্ছে ধরো বালি কণা ধুলো টুলো হাবিজাবি দিয়ে রাখছো, তাহলে এই মিশ্রণটা কিরকম হবে, এটা হবে অসমসত্ব মিশ্রণ। ঠিক আছে? এটা আমরা এখান থেকে তাহলে বুঝলাম যে মিশ্রণকে দুই ভাগে ভাগ করছে, একটা সমসত্ব, অসমসত্ব। স্বচ্ছ কোনটা, স্বচ্ছ হচ্ছে কি সমসত্বটা স্বচ্ছ। বুঝছো? এটা মনে রাখবা এখান থেকে। ওকে। তারপর হচ্ছে কি বলে যে যে কণাগুলো দিবে এদের বেশ কত, 0.2 থেকে 0.1 থেকে 2 ন্যানোমিটার, মানে খুবই পিচ্ছি হবে। পিচ্ছি না হলে তো তারা গলবে না পানিতে, তাই না? এটা আমরা মনে রাখবো। যেরকম সোডিয়াম ক্লোরাইডে পানিতে দ্রবণ, মানে তুমি খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড মানে তো খাবার লবণ, তো খাবার লবণ পানিকে মিক্স করলে যে দ্রবণটা হয় তাকে আমরা কি বলতেছি, সমসত্ব। আর অসমসত্ব কি, দেখো বালি পানি যে হাবি জাবি তুমি ধরো ধরো কি বলো উল্টা পাল্টা যত জিনিস আসে সব দিলা, অস্বচ্ছ থাকতেছে,
এই জিনিসটাকে কি বলবো আমরা? অসমসত্ব। এখন অসমসত্ব মিশ্রণকে দেখো তুমি কয় ভাগে ভাগ করতেছো, কলয়েড, সাসপেনশন, পদক্ষেপ, সাসপেনশনের পরে হচ্ছে কোয়াগুলেশন। এই তিনটা ভাগে ধরো আমরা ভাগ করতে পারি। আসো আমরা পরে পড়বো ডিটেলসে। এই যে এইখানে দেখো, এই যে এক্ষেত্রে তোমার কি কি লাগবে। প্রথম দ্রবণ। দ্রবণের মধ্যে হচ্ছে তোমার সমসত্ব উপাদান। সমসত্ব কণার ব্যাসটা তো আমরা পড়ছি, যে যে কণাটা দিয়ে আমরা সমসত্ব বানাবো খুবই পিচ্ছি হবে, 0.1 থেকে 2 ন্যানোমিটার। ওকে। দৃশ্যমান মাধ্যম অতিশয়তে লাগবে না আমাদের। তারপর হচ্ছে ব্রাউনীয় গতি লাগবে না, আলোর বিচ্ছুরণ, টিন্ডাল ফিনোমেনন, এটা মনে রাখতে পারো। তবে বেশি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে জানো কি, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কণার আকারটা। আকারটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এটা এখানে আমি স্টার মার্ক দিয়ে দিই, সবগুলোর ক্ষেত্রে আকারটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বাকি কাজটা আর হচ্ছে উদাহরণটা। ঠিক আছে, আকার আর উদাহরণটা ইম্পর্টেন্ট, বাকিগুলো তুমি মনে রাখতেও পারো, নাও রাখতে পারো, তোমার ইচ্ছা। ওকে। তারপর দেখো কলয়েড। কলয়েডের ক্ষেত্রে যদি কণা বলে, কণার আকার কত? 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার মধ্যে যদি থাকে, তুমি তাকে কি বলবা? কলয়েড। আর সাসপেনশন কখন বলবা? যখন তুমি যে কণাটা দিয়ে হচ্ছে তুমি মিক্স বা দ্রবণটা বানাই দিয়েছো, এটার আকার কত হবে? 500 ন্যানোমিটারের অধিক হবে। 500 ন্যানোমিটারের অধিক হবে, তখন তাকে কি বলবা? সাসপেনশন। তোমার পরীক্ষায় কি কোয়েশ্চেন আসবে? কোয়েশ্চেন আসবে নিচের কোনটি সাসপেনশন? অপশন এ তে রক্ত, অপশন বি তে হচ্ছে মায়োনেজ, অপশন সি তে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, অপশন ডি তে হচ্ছে তোমার আহ কি আসলো, মিল্ক অফ ম্যাগনেসিয়া। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে তোমার রক্ত। ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কোয়েশ্চেনটা বুঝছো কিরকম আসবে। উদাহরণটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। কি মারাত্মক ইম্পর্টেন্ট? মারাত্মক লিখে দিই, ঠিক আছে। মারাত্মক ইম্পর্টেন্ট। লাল দিয়ে লিখছি, সই করে না। যাই হোক, তাহলে আমরা কি বললাম? সাসপেনশন কখন বলবো? যখন যে কণাগুলো ইউজ করতেছি ওই কণাগুলোর আকার 500 ন্যানোমিটারের বেশি। দেখো আস্তে আস্তে কিন্তু তোমার ধরো সামনের দিকে আমরা আগাচ্ছি। কলয়েডের আকারটা কিন্তু 2 থেকে 500-র মধ্যে শেষ। 500-র বেশি হয়ে গেলে তাকে বলতেছি আমরা সাসপেনশন। আর যদি 2 থেকে 500 এর চেয়ে আরো কম হয়, তখন তাকে আমরা সমসত্ব মিশ্রণ বলতেছি। ঠিক আছে। ক্রিস্টালয়েড না একটা। বুঝতে পারছি। তাহলে উদাহরণটা আমরা এখান থেকে লাগবে। ক্লিয়ার? ওকে। এটা যদি আমরা বুঝি, এই যে ক্যানিং তরল, এই যে দেখো আমি বললাম না ক্যানিং তরলে কত পার্সেন্ট, আগের গুলো আসছে আমাদের। আনারসকে কোটাজাতকরণের ক্ষেত্রে পার্সেন্টেজটা মনে রাখবা। আরেকটা জিনিস কি, তোমার মেইন বই যতটুকু আছে যে ফলগুলো, যেরকম আনারস, এটা আগেরটা বলতেছি আমরা, ক্যানিং এরটা। আনারস, পেয়ারা আছে, কাঁঠাল আছে, এই কয়েকটা জাস্ট পার্সেন্টেজ মনে রাখলেই হবে, আর কিছু লাগবে না। তারপরেও দেখবো অনেক কিছু হয়ে যাচ্ছে। তো এত এত প্যারা আমরা নিব না। আমরা সহজ সরল মানুষ। আমরা বই পড়বো, তারপর হচ্ছে অনুশীলনী সলভ করবো। কম পড়বো, বেশি পারফর্ম করবো। ঠিক আছে। এটা দেখো, এই যে তোমার এই ক্ষেত্রে কিন্তু বইয়েও চার্টটা আছে, বইয়ের একই চার্ট তোমার হচ্ছে ওইখানেও আছে, এইখানেও আছে। উদাহরণ দরকারটা কি? উদাহরণ প্লাস মিশ্রণের প্রকৃতি আর কণার ব্যাস। ঠিক আছে। আর কিছু না। ব্রাউনীয় গতি কই থাকে কই থাকে না, এটাই সিম্পলি মনে রাখা যায়। যে শুধুমাত্র দেখো কলয়েডের ক্ষেত্রে ব্রাউনীয় গতি আছে, শুধু কলয়েডে আছে, বাকি একটাতেও নাই। মনে রাখা সহজ না? বাচ্চাকালের পড়াশোনা। কলয়েডে আছে, বাকিগুলোই নাই। জীবন সুন্দর, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এগুলো হচ্ছে তোমার মিল্ক অফ লাইম। এগুলা পরে দেখাই দিব। এগুলো হচ্ছে আমাদের কি লাগে, এককটা লাগে। ঠিক আছে। ওকে। আর কিছু এখান থেকে তোমার উম এই যে এইটা লাগবে, যে কলোরের স্থায়িত্বের কারণ দুইটি, আর হচ্ছে কলোরের স্থায়িত্বের কারণ তিনটি। যে দ্রাবক আকর্ষী যদি হয়, আর একটা হচ্ছে দ্রাবক বিকর্ষী যদি হয়, এদের মধ্যে তোমার কারণ দুইটি। একটা হচ্ছে কলোয়েড কণার ব্রাউনীয় গতি, আর একটা হচ্ছে কলোয়েড কণার ব্রাউনীয় গতিটা কি? এটা হচ্ছে তোমার উল্টা পাল্টা ধরো এই দিক সেদিক নাচানাচি শুরু করবে, এইটাই হচ্ছে তোমার ধরো সহজ কথা ব্রাউনীয় গতি। বা যে প্রাইমারি স্কুল ছুটি দিলে যেরকম বাচ্চারা নাচানাচি শুরু করে দেয়, তো কোনো দ্রবণে কলোয়েড পার্টিকেল থাকলে এরকম এরা নাচানাচি শুরু করে দেয়, এটাই তার ব্রাউনীয় গতি। একটা নির্দিষ্ট ধরো কিছু সিকোয়েন্স ফলো করে আর কি। এটা মনে রাখবো আমরা। তো ব্রাউনীয় গতি, কলোয়েড কণার একই চার্জের উপস্থিতি, দ্রাবকায়ন। ঠিক আছে। জাস্ট নামটা মনে রাখো, আর কিচ্ছু লাগবে না তোমার এখান থেকে। উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার কি ধরো, এই যে এটা ইম্পর্টেন্ট তোমার এই ক্ষেত্রে, এটা। ঠিক আছে। যে কলয়েড কি তুমি বিভিন্ন শ্রেণী বিভিন্ন ভাবে ভাগ করতে পারো। কলয়েড হচ্ছে এরোসেল পাইলা, ফোম পাইলা, জেল, ইমালশন, সল, এগুলোর সাথে হয়তো বা আমরা পরিচিত। যে এরোসেল দিয়ে কি করি? এরোসেল দিয়ে মশা মারি। ফোম, তারপর হচ্ছে জেল, ইমালশন, সল, এগুলোর সাথে মোটামুটি ধরো আমরা পরিচিত। তো এই ক্ষেত্রে তোমার কি কি লাগবে, কোনটা কার উদাহরণ? তো এরোসেল কোনটা উদাহরণ? যেরকম ধোঁয়া, বায়ুতে ভাসমান ধুলো, এগুলো হচ্ছে তোমার ধরো ওই যে কুয়াশা মেঘ, এগুলো হচ্ছে তোমার এরোসল। তো এই ক্ষেত্রে দেখবে তারা একটু কোশ্চেন ধরো একটু বেশি করছে, যে তোমার কঠিন তরল, গ্যাস এগুলোর মাধ্যমে ভাগ করছে। বিস্তারিত বস্তু কণা আর বিস্তারিত মাধ্যম। মাধ্যমটা মানে কি, যেখানে সে উড়ে বেড়াবে।
যেরকম এরোসল দিন শেষে সে তো একটা ধোঁয়া, মানে সে একটা গ্যাসীয় মাধ্যম না? কিন্তু এখানে কি থাকে, কঠিন কণা থাকে। তাহলে এটা বিস্তারিত বস্তু কণাটা কঠিন, যেটা হচ্ছে তোমার বিস্তরণ করবে, আর মাধ্যমটা হচ্ছে গ্যাস। তবে তোমার এত কিছু মনে রাখার দরকার নাই, তুমি সিম্পলি উদাহরণগুলো মুখস্থ করবা। পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে যে বাটার জিনিসটা কি, তাহলে যেন তুমি পারো বাটারটা হচ্ছে কি একটা ইমালশন। পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে যে মিল্ক অফ ম্যাগনেসিয়া জিনিসটা কি, তখন যেন তুমি পারো মিল্ক অফ ম্যাগনেসিয়াটা হচ্ছে কি একটা, মিল্ক অফ ম্যাগনেসিয়াটা হচ্ছে একটা সল্ট। যে এই কোয়েশ্চেনটা আসলে যেন তুমি পারো। বুঝছো? এই চারটা এখান থেকে দেখবা। ক্লিয়ার? আচ্ছা। তারপর ব্রাউনিও গতি টতি কি খাই না মাথায় দেয়, এগুলো হচ্ছে তোমাদের বললাম তো, তারপরে খুব বেশি তোমার লাগবে না। এক সেকেন্ড। এই যে কলয়েডের ধর্ম, কলয়েডের ধর্ম লাগবে না, বর্ণ লাগবে না, কালার সমস্যা নেই। দেখো এই ক্ষেত্রে কালারটা একটু কষ্ট করে মনে রাখা ট্রাই করবা, যদি মনে না থাকে বাদ দিবা। কি করবা, বাদ দিয়ে হচ্ছে তুমি ধরো কি আসছে, এটা বাদ দিবা। বাদ দিয়ে হচ্ছে তুমি ধরো অনুশীলন থেকে যতটুকু পড়তে পারো, দ্রাবক আকর্ষী বিকর্ষী, এই যে মেন বই দেখাইলাম না, দ্রাবক আকর্ষীর জন্য কি কি কারণ, দ্রাবক বিকর্ষীর জন্য, যে প্রকৃতিগত ভাবে কলয়েড কি দ্রাবক আকর্ষী দ্রাবক বিকর্ষী। এখন এটার কারণটা কি, কিসের কারণে আকর্ষণ করবে, কিসের কারণে বিকর্ষণ করবে, এটা পড়লেই হবে, আর কিছু লাগবে না। ইমালশন, ইমালশন সমস্যা নেই। এই যে সাসপেনশন, এটা এখান থেকে দেখা দিয়ে আসো। এই যে আসো, এই সাসপেনশন তো আমরা বুঝছিলাম যে কোনো কিছুর আকার যদি আহ, কতটুকু হয়, যদি 500-এর বেশি হয়ে যায় তখন তাকে আমরা বলতাম সাসপেনশন একটা দ্রবণে। এখন সাসপেনশনের হচ্ছে তোমার গুরুত্বটা কি, কি কি সুবিধা হচ্ছে তোমার এই ক্ষেত্রে কাজে লাগবে, এই জিনিসটা হচ্ছে যদি আমরা এখান থেকে মনে রাখি তাহলেই হবে। এই জাস্ট ইম্পর্টেন্ট কাজগুলো মনে রাখতে হবে, যে ওষুধ শিল্পে কিভাবে ইউজ করতেছি, তারপর হচ্ছে তোমার ধরো যে আর কি বলে যে বিভিন্ন ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে কিভাবে ইউজ করতেছি। যেরকম কলেরা ভ্যাকসিন একটা কি সাসপেনশন, তো এটা ইজিলি তোমার কোশ্চেন আসতে পারে, নিচের কোনটি সাসপেনশন। তো কলেরা ভ্যাকসিন, এখানে টাইফয়েড ভ্যাকসিন, আরো বিভিন্ন ধরনের ভ্যাকসিন দেওয়া থাকবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে জাস্ট হচ্ছে তোমার কাজটা মনে রাখবা, পারবা না? এটা শুধু মুখস্থ, এখানে ধরো তোমার কি কি বলে দেখাই দিতেছি, জাস্ট হচ্ছে মুখস্থ করবা আর কিচ্ছু না এখান থেকে, ঠিক আছে? ওকে, এটা মুখস্থ করলে হবে শুরুর দিকে। কলোয়েড সাসপেনশন এটা একটু ধরো তোমার এই ক্ষেত্রে মানে পড়ার মতো টপিক আর কি। ওকে, এরপর চলে আসো যে আমাদের বিভিন্ন ধরনের এই যে শিল্পগুলা কি কি তৈরি করবো না তৈরি করবো, এই যে দুধ থেকে আসো। ওকে, এখান থেকে শুরু হলো উপাদান। মানে হচ্ছে ধরো বিভিন্ন ধরো খাদ্যদ্রব্য বলো বা হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান বা কম্পোনেন্ট যাই বলো, এখন শুরু হলো এইটা থেকে তুমি কি কি মনে রাখবা উপাদান। সবগুলোর ক্ষেত্রে যেরকম তুমি ক্রিম পাবা, স্নো পাবা, সবগুলোর ক্ষেত্রে তোমার কি লাগবে, শুধু উপাদানটা লাগবে। আমি দেখাই দিতেছি দাঁড়াও। যে দুধের মধ্যে যদি আছে শতকরা সংযুক্তি, শতকরা সংযুক্তি মানে কি, পার্সেন্টেজ হচ্ছে শতকরা কতটুকু আছে এই ক্ষেত্রে, মানে কোনটা কোন উপাদানটা তার মধ্যে কতটুকু আছে। তো আমরা জানি দুধের প্রধান উপাদান পানি হবে, এটা থেকে দুধে আসে, দুধের প্রধান উপাদান কি পানি, এবং হচ্ছে দুধে পানির পরিমাণ কত থাকে, 82 থেকে 88%। এটা হচ্ছে আমাদের এখান থেকে একটু জানলেই হবে। আর হচ্ছে দুধে ধরো 3 ধরনের প্রোটিন থাকে, এটা ইম্পর্টেন্ট। দুধে কয় ধরনের প্রোটিন থাকে, 3 ধরনের। কি কি, এই নামটা আমাদের পড়লেই এনাফ। বুঝছো? মনে রাখবে যে লেকটু দিয়ে যদি কোনো কিছু থাকে, সেটা লেকটু দিয়ে কোনো কিছু থাকা মানেই কাকে ইন্ডিকেট করতেছে, দুধকে ইন্ডিকেট করতেছে। আর দুধের প্রধান প্রোটিনটা কি, কেজিন। ক্লিয়ার? এটা চাইলে তুমি হচ্ছে বই থেকে এখানে রিডিং দিতে পারো, যা দাগানো লাইনটা আছে এটাই। এই যে প্রোটিন, কয় ধরনের প্রোটিন থাকে, এই যে 3 ধরনের প্রোটিন, নাম তো এখানেও আছে, কোনো সমস্যা নাই। এই যে কেজিন, কোথায় কেজিন দেখলাম, এই যে দুধের প্রধান ডাইস্যাকারাইড, ঠিক আছে? লেকটোজ, দুগ্ধ চিনি হচ্ছে একমাত্র ডাইস্যাকারাইড কার্বোহাইড্রেট উপাদান লেকটোজ। লেকটোজ দিয়ে যা পাবা সবই হচ্ছে দুধের সাথে রিলেটেড। বুঝছো? আর এখানে কোনো সমস্যা নাই তোমাদের, এটা লাগবে না আর কি। তারপর যে এইটা লাগবে, শতকরা সংযুক্তি মানুষ আর গাভীর মধ্যে কম্পারিজন। মানুষের গাভীর মধ্যে কম্পারিজন, পানি কতটুকু। পানির চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি এক্ষেত্রে মনে রাখবো যে খাদ্য ক্যালোরিটা তো আলাদাভাবে মনে রাখবা। তারপর হচ্ছে তোমার ধরো ল্যাকটোজের পরিমাণটা মনে রাখবা, যতটুকু মনে থাকে আর কি। বুঝছো? ইনফরমেটিভ পড়া আর কি বেশি এখান থেকে। ক্লিয়ার? দুধের প্রধান উপাদানটা কি, প্রধান প্রোটিনটা কি বলছিলাম, কি বলছিলাম?
আচ্ছা, সমস্যা নাই একটু। আচ্ছা, এটা বলছিলাম হচ্ছে কি আমরা কেজিন, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই। তাহলে এটা আমরা জানলেই হবে। তারপর জাস্ট জাগানো লাইন যেগুলো আছে এটা মনে রাখতে হবে, যে দুধে হচ্ছে ভিটামিন এ দুধে বেশি থাকে। তারপর হচ্ছে তোমার ধরো বাৎসরিক অনেক কোনটা নষ্ট হয়, শ্বেতকণিকা কোনটা থাকে না থাকে, জাস্ট হচ্ছে দাগানো লাইনটা তোমার এখান থেকে দেখলেই হবে। তারপর থেকে একটা চার্ট আছে আমাদের মেইন বই, এটা হচ্ছে হাজারি স্যারের মেইন বই চার্ট। তো হাজারি স্যার নিজেই হচ্ছে কয়েকটা জিনিস হচ্ছে বোল্ড করে দিছে। তো নিজে যেহেতু বোল্ড করে দিছে, টিচার যখন কোশ্চেন করবে টিচারের চোখে বোল্ড করা পড়তে পারে, তখন টিচার চাইলে এখান থেকে কোশ্চেন করতে পারে, ঠিক আছে। তো এটা আমি তোমাকে মেডিটেক্সে দাগাই দিছি। তুমি চাইলে যখন বইটা দেখবা বই থেকে ওইটা ফলো করবা, ঠিক আছে। ওকে। দুধ থেকে হচ্ছে তুমি মাখন পৃথককরণ, মাথকে পৃথকীকরণ করবে। এই যে এই কোশ্চেনটা বলো তো, এমসিকিউ 5.7, এটার উত্তর কি হবে? সাসপেনশনের বেলায় কণাগুলোর ব্যাস কত হবে? দেখে পারো কিনা। যদি পারো তাহলে ধরো আজকে মোটামুটি মনে করবো যে বুঝতেছো পড়াশোনা। বলো তো সাসপেনশনের জন্য এখানে সঠিক কোনটি? বলো, কেউ একজন তো বলো, দেখি দেখা যায় না। বলো তো। দেখো, আমরা তো বলতেছি আগে যে এই চ্যাপ্টারে অনেক মুখস্থ পড়া, তো আমরা কি করব, পড়া কমাই নিয়ে আসবো। কমাই নিয়ে আনার জন্য তোমার এক্স্যাক্টলি যা পড়তে হবে তাই বলে দিতেছি। এটা পড়ো। দেখো এই যে এইখান থেকে এই যে একটা কোশ্চেন আসছে, এটা কি ধরো আমাদের পড়ার মধ্যে কমন পড়ছে না? আর এই পকেট যে এমসিকিউ গুলো আছে বা বক্স এমসিকিউ, এগুলো মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট। টিচার এগুলো ডিরেক্ট তুলে দেয়। এগুলো তুমি আবার অনুশীলনীতেও পাবা, তবে পকেটেও থাকে, ঠিক আছে। তো এইটা যদি আমরা এখন পারি তাহলে কিন্তু ধরো আমরা বাকিগুলো কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবো। তো মেনলি এইভাবেই পড়বো আমরা, তারপর অনুশীলনী চলবো। এটা কেউ পারলা না? 500-র উপরে থাকলেই তো সাসপেনশন। কেউ বলো না কেন? কি তা সমস্যা তোমাদের? ওকে। তারপর আসো আমরা আবার দেখাই দিই যে ক্ষেত্রে দুধ থেকে মাখন পৃথকীকরণের জন্য যে স্টেপ গুলো আছে, তো স্টেপ গুলো থেকে হচ্ছে তোমার এই ক্ষেত্রে অনেক টেম্পারেচার আছে। সব টেম্পারেচার হচ্ছে তুমি বললে তোমার জন্য একটু কঠিন হয়ে যেতে পারে। তাই মানে ট্রাই করবা যতটুকু তুমি মনে রাখতে পারো, যদি মনে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে। দুধের পিএইচ নিয়ন্ত্রণ করার জন্য বই থেকে আমি দেখাই দিব না। মাখন তৈরির বেলায় দুধের পিএইচ হচ্ছে কতটুকু রাখবা? 6.6 থেকে 6.9। মাখন তৈরি করার সময় পিএইচ এত রাখবা, ঠিক আছে। ওকে, পিএইচ কত হলে 6.5 এর কম হলে দুধের চর্বি প্রোটিন কণা জমাবদ্ধ হতে থাকে, তাহলে পিএইচ মানটা ইম্পর্টেন্ট। তো দুধের ক্ষেত্রে হচ্ছে অনেক কিছু পাবা, যে পিএইচ রিলেটেড কথাবার্তা, তাপমাত্রা রিলেটেড কথাবার্তা, এটা হচ্ছে আমাদের মনে রাখলেই হবে। পিএইচ কে হচ্ছে ঠিকঠাক রাখতে তুমি সোডিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, এগুলো হচ্ছে এখানে ইউজ করবা। এমসিকিউর জন্য আমরা এটাই মনে রাখবো। তারপর হচ্ছে দুধের পাস্তুরায়ন, পাস্তুরায়নের জন্য দুটো কয়টা প্রসেস আছে, একটা হোল্ডার প্রসেস, একটা হচ্ছে হাই টেম্পারেচার শর্ট টাইম প্রসেস। এইচটিএসটি, এই ক্ষেত্রে তুমি এইচটিএসটি এটা পূর্ণরূপটা মনে রাখবা, হাই টেম্পারেচার এবং শর্ট টাইম। কম সময় হচ্ছে তুমি বেশি টেম্পারেচার দিবা, ঠিক আছে। এটা তুমি এই ক্ষেত্রে দেখলেও দেখতেছো, 74 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 সেকেন্ড উত্তপ্ত করে তারপর হচ্ছে তুমি 10 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতেছো, বুঝছো। তাহলে এখানে সময়টা কম না, হাই টেম্পারেচার কিন্তু শর্ট টাইম। এটি হচ্ছে দুধের পাস্তুরায়ন করতে গেলে আমরা দুইটা। আচ্ছা, হোল্ডার প্রসেসে দেখো তাপমাত্রা কত, 63 থেকে 66 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট তাপ দিতেছো, বুঝছো। তাহলে পাস্তুরায়নের ক্ষেত্রে আমার প্রসেস কয়টা? দুইটা। একটা হোল্ডার, হোল্ডার মানে কি, সহজ কথা মনে রাখবো, হোল্ড মানে কোনো কিছু ধরে রাখা, হোল্ড করতেছি। তাহলে দেখে এখানে 30 মিনিট কোনো কিছু তোকে ধরে রাখা মানে তো ভালো সময় ধরে রাখতেছি, আধা ঘন্টা। একটা হচ্ছে 15 সেকেন্ড। মন থাকবে কি থাকবে না বলো আমাকে? মন থাকবে আশা করি। তারপর দেখো দুধের স্টেরিলাইজেশন, স্টেরিলাইজেশন বা স্টেরিলাইজেশন একই কথা। এটার জিনিসটা কি, জিনিসটা হচ্ছে জীবাণুমুক্তকরণ। স্টেরিলাইজেশনের বাংলাটা হচ্ছে কি, জীবাণুমুক্তকরণ। জীবাণুমুক্তকরণ। তো জীবাণুমুক্তকরণ করার জন্য আমি তো একটু আগেই বলছি যে একমাত্র অপশন হচ্ছে তাপ দিয়ে একদম আগুন ধরাই দিব, ঠিক আছে। তাহলে আগুন ধরাই দিব হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিট হচ্ছে তাকে আমি ফুটাই দিব। এই কারণে ধরো ফুটানো খাদ্য খাওয়াটা ধরো আমাদের জন্য সেফ, এখানে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থাকলে কি হয়, মারা যায়, বুঝছো। কাঁচা দুধও কিন্তু খাওয়া যায়, কিন্তু তুমি যদি কাঁচা দুধ খাও তাহলে নষ্ট হবে। মানে কি বলে, জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া থাকলে ওইটা সহই তুমি খেয়ে ফেলবে। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তাপমাত্রাটা আমরা মনে রাখবো এখান থেকে, বুঝছো নি। এই যে মাখনের সংযুক্তি টংযুক্তি পার্সেন্টেজ গুলো তুমি যতটুকু তোমাদের মনে থাকে, বেশি প্রেসার দিব না। ওকে। তারপর সে এই যে এখন থেকে আমাদের শুরু হয়ে গেছে কিউট কিউট পড়াশোনা। এই যে কিউট কিউট পড়াশোনা গুলো আছে, যে বিভিন্ন জিনিস তুমি এখান থেকে বানাবা, বলছিলাম যে কোম্পানি তৈরি করে ফেলবা। এই কোম্পানি থেকে তোমার এক্স্যাক্টলি কি কি লাগবে তা আমি বলে দিতেছি তোমাকে। ক্লিয়ার? আমাদের যে সবচেয়ে বড় অঙ্গ তো অর্গান, এটা তো জানোই।
সবচেয়ে বড় হাড়ের নাম কি বলতো? বস্তির নাম কি? হ্যালো? কেউ বলবে না তো, আপনি বলেন। কেন কেউ বলবো না কেন? আমি তো পারি না। সবচেয়ে লম্বা হাড়ের নাম জানো না? ফিমার। বলতে নিছিলাম, বাট ভাবছি এটা সবচেয়ে শক্ত। শক্ত তো সব হাড়ই শক্ত। নিরেট যত অস্থি আছে সব শক্ত না? স্পঞ্জি গুলো না নরম? জানি না, আমার মাথায় কি আসতেছিল। আচ্ছা যাই হোক, এখন আসলে দেহ এটা ত্বক থেকে হয়েছে কি ভাইয়া, শুনেন। বলো। যাই হোক, এত জোরে কথা বলা তো ঠিক না। ওই যে আমাদের কলেজে এটা হচ্ছে ধরাইছিল, কিন্তু আমরা বলছি ফিমার, উনি একটা কি বলছে, অন্য আর একটা নাম বলছে, ফিমার না তোমাদের বলে। অস্থি ধরছে না পেশি ধরছে এটা বলো। অস্থি ধরছিল, যে তাহলে উত্তর কি? সবচেয়ে বড়। ফিমার সবচেয়ে, বলছি না, পরে হ্যাঁ উনি হ্যাঁ, না কি বলছে। কে বলছে ফিমারই উত্তর? উনি হয়তো সঠিক বলছে, তোমরা খেয়াল করো না। ফিমার ছাড়া আবার কি? ভাইয়া পেশি হলে কি হতো? বলো, পেশি হলে কোনটা হইতো? পেশি হলে কি হতো, মানে কোনটা হতো? সার্টোরিয়াস। সবচেয়ে লম্বা আমি বলি, পেশির ক্ষেত্রে দুইটা আছে, একটা হচ্ছে সবচেয়ে বড়, আরেকটা হচ্ছে তোমার সবচেয়ে লম্বা। যদি লম্বা বলে উত্তর হবে সার্টোরিয়াস। আর যদি বলে সবচেয়ে বড়, মানে মোটামুটি ধরো প্রশস্ত, তাহলে হবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। বুঝছো? কোয়েশ্চেনটা খেয়াল জি। রাখবা। সবচেয়ে বড় বলছে নাকি লম্বা বলছে এটা খেয়াল রাখবা। সার্টোরিয়াসটা কই থাকে? এই ফিমার বরাবরই হচ্ছে লম্বা অংশ দিয়ে, আমাদের পায়ের অংশ থেকে শুরু হয়ে ধরো হাঁটুর এই সামনে এসে শেষ হয়ে যাবে মিটা। আর গ্লুটিয়াস ম্যাক্সিমাস কই থাকে? বাটকে। ওকে। ওকে। আচ্ছা তাহলে দেখো, ত্বক থেকে আমরা পড়ে ফেলি যে ত্বকের, এটা একটু ধরে ইনফরমেশন মনে রাখি। তিনটা অংশ থাকে, বহিত্বক, মধ্যত্বক, অন্তত্বক। তারপর হচ্ছে বহিত্বকের হচ্ছে আবার পাঁচটা স্তর থাকে, ঠিক আছে? এটা চাইলে একটু কষ্ট করে দেখে রাখতে পারো। যদি দেখে রাখতে নাও চাও, তোমার ইচ্ছা। যে তিনটা লেয়ার পেয়েছে, এক দুই তিন, তোমার আমার ত্বকে তিনটা লেয়ার। এই বাহিরের লেয়ারকে আবার হচ্ছে পাঁচটা ভাগে ভাগ করতেছে, বুঝছো? হিসাব সহজ, কোনো কঠিন কোনো কিছু না। এখন এই দেহ ত্বকটাকে রক্ষা করার জন্য আমরা কি করব? ক্রিম বানাবো, স্নো বানাবো, অনেক কিছু বানাবো। এখন এগুলো বানানোর জন্য কি কি লাগবে তোমার? শুধু উপাদানগুলো পড়বা, কোন উপাদানগুলো তুমি এখানে ইউজ করতেছো এবং কেন ইউজ করতেছো। এইটুক পড়লে, এইটুক মুখস্থ করলে দেখবা হচ্ছে ধরো 12টা বাজে যাইতেছে, মানে তোমার না সময়ের 12টা আর কি, এখন শুরু করলে 12টা বাজবে আর কি, এটা হচ্ছে। বুঝছো? এটা মুখস্থ করলে এনাফ। আচ্ছা, তারপর হচ্ছে গোলাপ জল। এই যে গোলাপ জল প্রক্রিয়াটা হচ্ছে তুমি স্টিম পাতন প্রক্রিয়া তৈরি করবা। তারপর হচ্ছে প্রকৃতি হাইড্রোজল লাগবে না, এই যে উপাদান, ঠিক আছে? গোলাপ জল কেন ইউজ করা হয়? খাদ্যবস্তু, খাদ্যকে সুগন্ধময় করতে ব্যবহার করে, কিন্তু আমাদের দিকে ব্যবহার কেন করা হয়? জানাজার নামাজে হচ্ছে ধরো ডিস্টার্ব করে মানুষকে, হুদায় বিজিয়ে দেয়, বুঝছো? তো এটা আর কি, খেয়াল রাখবা। তো সুগন্ধের জন্য এটা ব্যবহার করে যেতে পারে। তোমার এই ক্ষেত্রে কি কি লাগবে? তোমার লাগবে হচ্ছে উপাদানগুলো। উপাদানগুলো কি? ফিনাইল, ইথাইল অ্যালকোহল। জাস্ট হচ্ছে উদাহরণটা মনে রাখতে হবে, এখান থেকে আর কোনো কিছু লাগবে না। না, উদাহরণ বলতেছি, উপাদান, উপাদান কম্পোনেন্টস, ওকে? এটাই, আর লাগবে না। তারপর হচ্ছে তোকে হেয়ার অয়েল। হেয়ার অয়েল, মাথার তেল তৈরি করবো, এটা ধরো আমি কোম্পানি দিলাম, ওই কোম্পানির জন্য হচ্ছে আমার কি কি লাগবে দেখো, কি উপাদানগুলো লাগবে একটা কোম্পানি তৈরি করতে হলে। এখন দেখো, রং বা ডাই হিসেবে আমি ধরো কি ইউজ করতেছি, অনুমোদিত গেজু রং রূপে হচ্ছে তোমার ইয়েলো রং, নাম্বার রিন 10, 9, 6, 17, হাবিজাবি, এইগুলো ইউজ করতে পারবো আর কি। তুমি জাস্ট উপাদানটা মনে রাখো যে তোমার কি কি লাগতেছে। যে দেখো, যে হেয়ার অয়েলের উপাদান, তারা মিন্টু মিন্টু হাবিজাবি দিয়ে দিছে। তুমি যদি সিম্পলি মনে রাখতে পারো, মনে রাখবা। আমার সময় আমি কি করতাম, মনে করতাম যে এটা আলাদা ভাবে পড়তাম, একদিনে সব পড়তাম না। ধরো আমার কাজ হচ্ছে আজকে আমি গোলাপ জল বানাবো, তো গোলাপ জল বানানোর জন্য আমার কি কি লাগবে, কিভাবে কি তৈরি করবো, একটু ফানিও হইতে পারা ট্রাই করতাম, দেখতাম এমনিতেই বুঝছো মনে থাকে আর কি। তুমি ওইরকম দুইটা তিনটা হচ্ছে ভাগ করে নিবা, যে আজকে আমি হেয়ার অয়েল বানাবো, মাথার কি বলে তেল বানাবো, এটার জন্য আমার কি কি লাগবে, কি কি উপাদান লাগবে, এরকম আর কি, বুঝছো? দুইটা তিনটা করে পড়বা, তাহলে দেখবা পড়া হয়ে যাবে। তারপর দেখো, ডাবর আমলা হেয়ার অয়েল, মূল উপাদান হচ্ছে নারকেল তেল। ডাবর আমলা, ঠিক আছে? এড দিত আগে, যখন ছোটবেলায় টিভি দেখতাম তখন দেখতাম, বুঝছো? এটাই। এই যে পারফিউম টারফিউম, বই থেকে পড়লে একই জিনিস, তোমার অন্য কোনো কিছু বলে না, এই যে একই জিনিস। এই দেখো, উপাদানগুলোর প্রতি যে দাগাইছে না, উপাদানগুলো আমাদের লাগবে, আর কিছু লাগবে না। ঠিক আছে? শুধু উপাদান। টেলকম পাউডার, টেলকম পাউডার ক্ষেত্রে দেখো কি উপাদান, আর কিছু দিছে আমাদের? বলো তো, কোনো কিছু দেয় না, শুধু উপাদান। তোমাকে যদি দেওয়াও থাকে, তোমার তো এত দরকার নাই, উপাদানগুলো পড়বা। এটা পড়লে মোটামুটি অনেক পড়া। প্রত্যেকটার উপাদান আলাদাভাবে পড়া, কোন উপাদানের কি কাজ, অনেক কিছু, ঠিক আছে?
যেরকম তোমার ধরো এই টেলকম পাউডারের মধ্যে মেনথল এবং ক্যাম্ফর তুমি কেন ইউজ করতেছো, কিসের কারণে ইউজ করতেছো? সুগন্ধের জন্য। তো তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে নিচের কোনটি টেলকম পাউডারের উপাদান নয়। তাহলে এই যে মূল উপাদান তো টেলক, এটা আমরা জানলাম, মূল উপাদান টেলক, টেলক টেলকম একই রকম। তারপর হচ্ছে তোমার বাকিগুলো যে আসলো, এই যে বাকিগুলো আসলো এগুলো থাকবে, আরেকটা র্যান্ডম তোমার নিয়ে আসবে বাহির থেকে। তাহলে তোমার আলাদাভাবে দেখো প্রত্যেকটার জন্য তোমার কিন্তু উপাদান মনে করা লাগতেছে যে এখানে 4টা উপাদান থাকে। টেলকম পাউডারের প্রধান উপাদান কি? টেলক। তারপর হচ্ছে জিঙ্ক স্টিয়ারেট, এগুলো মনে রাখলা, কষ্ট করে মনে রাখলা। বরিক অ্যাসিড কষ্ট করে মনে রাখলা। তারপর তোমার আবার কোশ্চেন করলো এখানে হচ্ছে টেলকম পাউডারে বরিক অ্যাসিড কেন ইউজ করি, বরিক অ্যাসিড কেন ইউজ করি, অ্যান্টিসেপ্টিক হিসেবে ইউজ করি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তোমরা ধরো কি বলে, আমি কতবার বলবো তোমাদেরকে, উপাদান আর কাজ ছাড়া কিচ্ছু করবে না। ঠিক আছে, উপাদান আর কাজ কিচ্ছু করবে না। কেন বলতেছি? কারণ এইটি বেশি ইম্পর্টেন্ট। তুমি এর বাইরে কি বেশি মনে রাখতে গেলে তখন তুমি মনে রাখতে পারবে না। আর এটি যদি পড়তে পারো তাহলে তোমার ধরো সবচেয়ে বেস্ট পড়া হবে। ঠিক আছে, উপাদান কাজ বুঝতে পারতেছো তোমরা? উপাদান কাজ। পরে আসো যে বেবি পাউডার। বেবি পাউডারের ক্ষেত্রে কি পড়বা? স্বাভাবিকভাবেই উপাদান এবং উপাদানের কাজ। ঠিক আছে, দেখো ম্যাগনেসিয়াম স্টিয়ারেট কেন ইউজ করতেছে? ঘামাচি এবং ত্বকের রেশ দূর করার জন্য ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। বেবি পাউডার, তিব্বত পাউডার না কি বলে না, পন্স হাবিজাবি হটেভার যাই হোক, এরকম পাউডার। ঠিক আছে, তাহলে উপাদান লাগবে, কাজ লাগবে, কি করতে হবে? মুখস্থ করতে হবে। ঠিক আছে, ত্বকে আরাম দেয়, ত্বক শুষ্ক রাখে। যদি দেখো কোনো কিছু সেম হয়ে যাচ্ছে, যে পাউডার জোরে জোরে বা ফুলিয়ে তোলে, জ্বর জোরে বা ফুলিয়ে তোলে কে? ম্যাগনেসিয়াম কার্বনেট। যে পাউডারটাকে হচ্ছে জ্বর জোরে রাখতেছে ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে উপাদান লাগবে, কাজ লাগবে, আর কিচ্ছু না। এই যে এখন আসো আমরা একটু স্নো বানাই ফেলি। স্নো বানানোর জন্য হচ্ছে আমাদের এখানে কি লাগবে? আবার উপাদান। ঠিক আছে, উপাদানগুলো আমরা ব্যবহার করবো, শেষ একটুকুই। কোল্ড ক্রিম। কোল্ড ক্রিমের জন্য হচ্ছে প্রকৃতি টকৃতি হচ্ছে পরে মনে রেখে যদি বই থাকে যে প্রকৃতি রেখে আমরা হচ্ছে ইমালশন পড়ছিলাম না, কি বলে, সাসপেনশন, কলয়েড, ইমালশন, দ্রবণ, এগুলো থেকে আর কি এক্সাম্পল। তো এক্সাম্পল থেকে আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উপাদান। ঠিক আছে, যদি কোনোটার মূল উপাদান পাও, যেরকম টেলকম পাউডারের মূল উপাদান কি বলতো, একটু আগে বলে আসছি, টেলক। তো এরকম ভাবে হচ্ছে কোল্ড ক্রিমের মূল উপাদান, যদি মূল উপাদান পেয়ে যাও তাহলে এটাকে তো আলাদাভাবে মনে রাখবা, কষ্ট করে বাকিগুলো একটু জেনে রাখবা। যেরকম হচ্ছে তোমার কোল্ড ক্রিমে হচ্ছে মোম কেন ইউজ করতেছি? মোম ইউজ করতেছি হচ্ছে গাঢ়কারী একটা এজেন্টের জন্য। গাঢ়কারী মানে কি? এটা একটু ঘন করতেছি, একটু ভারী করতেছি আমরা। ঠিক আছে, এটা মনে রাখবো। প্রিজারভেটিভস হিসেবে আমি কোনটা ইউজ করতেছি? প্রোপাইল প্যারাফিন। তো এই প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু তোমার আসতে পারে। লুব্রিকেটিং হিসেবে কোনটা ইউজ করতেছি? মিনারেল অয়েল। তাই কষ্ট করে হচ্ছে তোমার একটু এটা মনে রাখতে হবে। মেডিটেক্স থেকে পড়ো, বই থেকে পড়ো, একই কথা সব জায়গায় সেমই লিখছে তোমাকে। ঠিক আছে, এই যে দেখো বেবি পটের উপাদানগুলো সব জায়গায় হচ্ছে তোমার সেম পড়া। জাস্ট উপাদান কাজগুলো পড়লেই আর কিছু লাগতেছে না তোমার। ক্লিয়ার? দেখো, তারপর হচ্ছে দুইটা পার্থক্য আছে, একটা হচ্ছে বেনিশিং ক্রিম আর একটা হচ্ছে কোল্ড ক্রিমের মধ্যে পার্থক্য। এক্ষেত্রে হচ্ছে তুমি কোনটা পড়বা বলে দিয়ে দাঁড়াও। ইমালশনের প্রকৃতিটা পড়বা। দেখো ইমালশনের প্রকৃতি, ভ্যানিশিং ক্রিমটা হচ্ছে তেল পানি ইমালশন, আর হচ্ছে আরেকটা হচ্ছে তোমার পানি তেল ইমালশন। দেখো ভ্যানিশিং, যেটা ভ্যানিশিং ক্রিম বা স্নো, যে ধরো ফেয়ার এন্ড লাভলি বা হোয়াট এভার, যাই হোক, এই ক্ষেত্রে মনে রাখবে তেলের পরিমাণটা কি হয়? কম থাকে, পানির পরিমাণটা হচ্ছে বেশি থাকে। ঠিক আছে, তেলের পরিমাণ কম, পানির পরিমাণটা বেশি, এই কারণে এটা কি তেল পানি ইমালশন। অয়েল ওয়াটার, ও ডব্লিউ দিয়ে কি বোঝাচ্ছে? অয়েল ওয়াটার। আর যে কোল্ড ক্রিম, কোল্ড ক্রিমে দেখো হচ্ছে তোমার এখানে পানির পরিমাণটা কম, পানির পরিমাণ কম, তেলের পরিমাণ বেশি। তুমি সিম্পলি এটা কিভাবে মনে রাখতে পারো? মনে রাখবো হচ্ছে যে আমরা স্নোটা দেই, স্নোতে কি থাকে? তেল কম থাকে। তাহলে একটা মনে রাখলে বাকিগুলো তোমার ইজিলি মনে রাখা যায়। বা তোমার যদি সিম্পলি মনে থাকে, সিম্পলি মনে রাখো, কিচ্ছু সমস্যা নেই। সংযুক্তি চাইলে তুমি জানতে পারো, না জানলেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটাই। তারপর হচ্ছে লিপস্টিক। এখন হচ্ছে আমরা লিপস্টিক বানিয়ে ফেলবো। লিপস্টিক বানানোর জন্য হচ্ছে আমাদের কি কি উপাদান লাগবে? কি কি উপাদান লাগবে? ওয়াক্স ও চর্বি লাগবে। তারপর হচ্ছে অয়েল লাগবে, অ্যালকোহল লাগবে, পিগমেন্ট, সুগন্ধ বস্তু। তো কোয়েশ্চেন আসতে পারে হচ্ছে তোমার লিপস্টিকে পিগমেন্ট হিসেবে কি ইউজ করা হয়? কার্মিন ইউজ করি, পিগমেন্ট রেড 40। পরীক্ষায় আসবে হচ্ছে কার্মিন কোথায় ইউজ করা হয়, কি কারণে ইউজ করা হয়? পিগমেন্ট, পিগমেন্ট মানে কি? রঞ্জক, মানে কালারিং এর জন্য ইউজ করতেছি। আর সুগন্ধ বস্তু হিসেবে আমরা কি ইউজ করতেছি? ডাইপ্রোপালিন গ্লাইকল, তারপর হচ্ছে ডাইপ্রোপালিন অ্যালকোহল। বুঝছো? কোশ্চেন কিন্তু সবই হচ্ছে ধরো তোমাদের সামনেই বসে আছে, জাস্ট হচ্ছে একটু কষ্ট করে পড়তে হবে। আমি জাস্ট হচ্ছে তোমাকে উপাদান কতগুলো বললাম, একদিনে তিনটা তিনটা করে পড়বা, দেখবো হচ্ছে 2 দিনে চ্যাপ্টারই কমপ্লিট হয়ে যাবে। লিপস্টিকের মূল উপাদান মোম আর তৈল, এটা মনে রাখতে হবে। এই যে প্রধান উপাদান হচ্ছে ওয়ালটন সোপ, ওয়ালটন সোপ দিয়ে মনে রাখতে পারো। ওয়াক্স, সেন্ট, অয়েল, অ্যালকোহল, পিগমেন্ট, উপাদানগুলো। ঠিক আছে, এটা। তারপর হচ্ছে আফটার শেভ লোশন। আফটার শেভ লোশনের জন্য হচ্ছে তুমি কি কি ইউজ করবে, খুবই ইম্পর্টেন্ট। দেখো মূল উপাদান হচ্ছে তিনটি, একটা অ্যান্টিসেপটিক, একটা ময়শ্চারাইজার, আর একটা হচ্ছে সুগন্ধ বস্তু। অ্যান্টিসেপটিক হিসেবে আমি কি দিতেছি? দেখো ডিনেচার্ড অ্যালকোহল 40। তারপর হচ্ছে ময়শ্চারাইজার হিসেবে গ্লিসারিন। ডিরেক্ট কোয়েশ্চেন আসবে যে আফটার শেভ লোশনে আমি হচ্ছে ময়শ্চারাইজার হিসেবে কি দিব? আমি গ্লিসারিন দিব। ঠিক আছে, ধরো তুমি একটা কোম্পানি বানাইছো আফটার শেভ লোশন, তারপর হচ্ছে সুগন্ধ বস্তু হিসেবে তুমি কি দিবা?
বুঝছো? এটা জাস্ট এখান থেকে মনে রাখলেই হইতেছে। কাজ, উপাদান, কাজ। তোমরা কি বুঝতেছো? একটু ধরো মনে হতে পারে ভাইয়া এত কিছু কিভাবে মুখস্থ করবে, একটু মনে হতে পারে এরকম, কিন্তু এক্স্যাক্টলি আমি যতটুকু দাগাই দিতেছি তুমি ততটুকুই পড়ো মেন বই থেকে। বা মানে মেন বই বলতে মেডিটিক্স মেন বই যেখান থেকে পড়ো, তোমার মেন বই একই জিনিস। কিন্তু একটু কষ্ট করে যদি মুখস্থ করো তাহলে দেখবা বেশি দিন লাগবে না তোমার। যদি 3 দিনে পড়ো এনাফ। আমি একদিন তোমাকে বলতেছি না যে একদিনে পড়ো, কারণ এটা তোমরা আগে কখনো পড়ো নাই। তো একদিনে পড়ার দরকার নেই। মেন বইয়ের সব দাগানো লাইন পড়তে হবে না? হ্যাঁ হ্যাঁ, মেন বই পড়বা। আমি তো দুইটাই দেখাই দিতেছি যতটুকু পারি, আর যেটা স্কিপ যাইতেছে যেরকম এই যে বক্স তো তোমার লাগবে, তাই না? এটা তো তোমাকে ধরো মেডিট্রিক্স থেকেও দেখাই দিতেছি। এখন তুমি দুইটাই দেখবা, তুমি তো পড়বা মেনলি হচ্ছে মেন বইটা একটু দাগাবা। তারপর হচ্ছে তুমি যে পিডিএফটা দিলাম মেডিট্রিক্স এর, এই ক্ষেত্রে বক্স গুলো পড়বা। আর তো তুমি মেডিট্রিক্স না, তুমি ধরো কথার কথা কেউ রেটিনার আছো, রেটিনা তো অবশ্যই হচ্ছে ডাইজেস্ট এই চারটা আছে। তো তুমি চারটা এখান থেকে পড়তে পারো। আর যদি তুমি বই ইউজ থাকো বই থেকেও পড়তে পারো। বইও আছে না, এই যে দেখো, এই যে আমরা কোথায় চলে যাই, এই যে দেখো, এই যে উপাদানগুলো আছে না এখানে, এই যে সবগুলো উপাদান এই যে তোমার আছে, উপাদানগুলো আছে, তুমি উপাদানের নাম আর কাজ, ঠিক আছে? আর বেশি ইম্পর্টেন্ট কি জানো, যার ধরো একই সাথে হচ্ছে নাম এবং কাজ আছে, এটা বেশি ইম্পর্টেন্ট। কারণ ধরো ডিরেক্ট নাম আসার চাইতে নাম দিয়ে কাজ আসাটা বেশি ধরো তোমার প্রেফারেবল আর কি স্যারদের কাছে। যে বলে দিবে সুগন্ধকারক হিসেবে কোনটি ইউজ করি, তাহলে এটা তাদের কাছে একটু কিউট বেশি, ঠিক আছে? তাহলে নাম প্লাস কাজ এরকম কম্বিনেশনে যেটা থাকবে, একে ধরো একদম আত্মস্থ করে ফেলবা, ঠিক আছে? ওকে। এই যে বোরাক্সের সংকেত তো তোমরা জানো না? বোরাক্সের সংকেত, জিপসামের সংকেত। এ দেখো বেবি পাউডার হচ্ছে কোনটি অ্যান্টিসেপ্টিক হিসেবে ইউজ করা হয়, বুঝছো? একটু আগে বলে আসছি না? তো এই কোশ্চেন গুলো কিন্তু তোমার এরকম ভাবে আসবে মেডিকেলে, ঠিক আছে? পড়া কিন্তু খুবই কম। এই যে কোল্ড ক্রিম ভ্যানিশিং ক্রিমের মধ্যে হচ্ছে পার্থক্য, রিডিং দিয়ে রাখবা, মনে থাকলে থাকলো, না নাই। লিপস্টিকের মূল উপাদানটা কি বলতো, একটু আগে বলছিলাম, বলো। কি ছিল ভুলে গেছি। বলে গেলে হবে? বাকিদের বলেন। আমি তো ওভারঅল সবাইকে জিজ্ঞেস করি, কেউ তো রেসপন্স করো না। আরে বললাম যে আবার বলেন, তাহলে বলবে। নুসরাত বাদে, নুসরাত পারবে না, মানে পারবে না বলতে ওর হচ্ছে সমস্যা। হুম, আচ্ছা। না হলে ওই সব অ্যান্সার দিত। আচ্ছা নুসরাত, তোমার কোশ্চেনটা ছিল কি লিপস্টিকের প্রধান উপাদান কোনটি? আমি দেখছি, এখন বলবো। হ্যাঁ বলো। মোমো তেল না? হ্যাঁ, মোমো না, মোম। মোম, মোম বলছি আমি, আপনি বেশি শুনছেন। ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, এই যে আমাদের কি লাগতেছে, শুধু উপাদান কাজ আর মনে রাখার বিষয়টা তো বুঝছো, যার একই সাথে একই সাথে নাম, একই সাথে হচ্ছে কাজ আছে, একে ধরো একবারে মুখস্থ করাটা হচ্ছে ধরো মাস্ট। ইফ ইফ নেম আর কাজ যদি একই সাথে থাকে আমরা মুখস্থ করি, ঠিক আছে? আর কিছু না। এ দেখো আফটার শেপ। এখন দেখো তো আফটার শেপ হিসেবে তোমার যে এখানে আমি যা দেখেছি, এটা মেন বই ছিল কি ছিল না, না কি বলি মেট্রিক্সে ছিল কি ছিল না, ছিল। তো তুমি চাইলে এইখান থেকে মুখস্থ করো, ওইখান থেকে মুখস্থ করো, মুখস্থ করাই হচ্ছে আমার কাজ। যেখান থেকে খুশি সেখান থেকে মুখস্থ করো, ঠিক আছে? দেখো, মেহেদি। মেহেদি পাতার নিচে হচ্ছে প্রধান উপাদানটা কি? হচ্ছে লাসন, অম্লধর্মী লাসন। এটা একবার পরীক্ষায় চলে আসছে, লাসন। প্রধান উপাদানটা কি? লাসন। এখন তোমার পরীক্ষায় আসতে পারে এটার বৈজ্ঞানিক নামটা কি। বৈজ্ঞানিক নামটা হচ্ছে একটু জেনে রাখবা, 2 হাইড্রোক্সি 1 4 ন্যাপথাকুইনন। এটা হচ্ছে তোমার মেহেদির পাতায় যে হচ্ছে প্রধান উপাদানটা থাকে লাসন বা প্রধান যে উপাদান, এটার বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? এটা তোমার লাগতে পারে এখান থেকে। ওকে। মেহেদির পেস্ট হচ্ছে পিএইচ হচ্ছে তোমার কত থাকে? 5.5। এটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এক্ষেত্রে তুমি যদি এইখান থেকে দেখো যে আমাদের মেহেদি কোথায়, দাঁড়াও, সব বানাই ফেলবো আজকে আমরা। টুথপেস্ট। টুথপেস্টের উপাদান কি? নামাক। একটা অ্যাড ছিল না যে আপনার টুথপেস্টে কি নুন আছে, এরকম আর কি। এখন সবই টুথ- আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি, এখন শুধু নুন না, এখানে সবকিছু আছে। এটা সমস্যা নাই। টুথপেস্টের পিএইচটা শুধু মনে রাখবা, পিএইচটা কত হওয়া প্রয়োজন? 8 হওয়া প্রয়োজন। মেয়েদের নিষ্কাশনের জন্য তো বললাম হচ্ছে লাসন। তুমি কি লাসনের বৈজ্ঞানিক নামটা সব পড়বা, কারণ লাসন একবার চলে আসছে, শেষ। পিএইচটা তো পারলাম, আর কিছু আমাদের লাগবে না। শ্যাম্পু। শ্যাম্পুর জন্য পিএইচ, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা আছে না, ওই চ্যাপ্টারে কিন্তু সাবানের পিএইচ কত, তারপর হচ্ছে শ্যাম্পুর পিএইচ কত, পেস্টের পিএইচ কত, স্নো মানে সব জি পিএইচ জি। কত, ঠিক আছে? এটা লাগে কিন্তু। এটা মেনলি ওই চ্যাপ্টারের উপাদান, এখন তুমি না পড়লেও চলে।
ওইখান থেকে পড়লেও হবে। এরপর আসে গ্লাস ক্লিনারের মূল উপাদান কি বলো তো? কিছুদিন আগে তো দেখছো যে সাইদ আব্দুল্লাহ আর হচ্ছে কি বলে কি যেন ছিল, ওইটার নাম যেন হারপিক কি, হারপিক। নি- নিজুম মজুমদার। ঠিক আছে, তাহলে গ্লাস ক্লিনার এটা পাবা, তারপর হচ্ছে পাবা হচ্ছে টয়লেট ক্লিনার। তো এখন বলতো টয়লেট ক্লিনারের মূল উপাদান কি আর গ্লাস ক্লিনারের মূল উপাদান কি? টয়লেট ক্লিনারেরটাই বলো, কদিন আগে তো পড়ছো বা পড়ছো না, মিমস দেখছো ফেসবুকে। হারপিক, হারপিকে কি থাকে? কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টয়লেট ক্লিনার করার জন্য কি কি লাগে। তো সহজ জিনিস না, পড়াশোনা তো কত ইজি, মুখস্থ করতে হবে আর কি। যে হচ্ছে তোমার টয়লেট ক্লিনারের জন্যই তুমি একটা ধরো কোম্পানি বানাইছো, এটার কাজ শুধু টয়লেট ক্লিনিং এর জন্য হারপিক বানাবে। হারপিকে কি দিবা তুমি? সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, আর কি দিবা? সোডিয়াম লোরাইল সালফেট, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, পানি, রং টং, ফেনল টেনল দিবা। কোনটার কাজ কি? সিম্পলি মনে রাখলেই হচ্ছে আমাদের হাইপোক্লোরাইড। হাইপোক্লোরাইড এটা হচ্ছে তোমার ব্লিচিং এজেন্ট, মানে হচ্ছে ব্লিচিং মানে কি, কোনো কিছু ডিসকালার থাকলে কালারটা দূর করে ফেলে। ঠিক আছে, এরকম পানি কি, পানিটা হচ্ছে মূল দ্রাবক, কারণ পানি না থাকলে তো উপাদানগুলো হচ্ছে সলিউশন হবে না, কঠিন হয়ে জমা লেগে বসে থাকবে। তো এটা হচ্ছে আমাদের এখানে লাগতেছে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে গ্লাস ক্লিনের জন্য হচ্ছে আমরা কি অ্যামোনিয়ার যে দ্রবণটা ইউজ করি, অ্যামোনিয়া দ্রবণটা ইউজ করি, এটা জানলেই হবে, আর কিছু লাগবে না। প্রধান উপাদান, এটার প্রধান উপাদান পাইছি। উম আচ্ছা, গ্লাস ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় নাকি হয় না, এটা মনে রাখবা। ব্যবহার করা হয় না, কারণ এটি গাছের গ্লাসের মধ্যে যে সিলিকন থাকে এর সাথে বিক্রিয়া করে। তাই আমরা গ্লাস ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি না, করি না। ঠিক আছে। জি ভাইয়া। হুম। এই দেখো, কোয়েশ্চেনটা কি আসছে, হেয়ার অয়েলের ইমালসিফায়ার হিসেবে কি ব্যবহার করি আমরা? তো আমরা একটু আগে পাইছি না যে কাকে কি রূপে ব্যবহার করতেছি, খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলে এগুলো আসে। বেনিশিং ক্রিমের হচ্ছে প্রধান উপাদানটা কি? টয়লেটের দুর্গন্ধ দাগ দূর করতে কোন রাসায়নিক উপাদানটা ব্যবহার করি? মানে এগুলো হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখো দুর্গন্ধ দাগ, এই যে, এই যে দুর্গন্ধ দাগ, একটু আগে বললাম না ডিসকালার গুলো থাকলে দূর করে ফেলবো। তাহলে এই নাম কাজগুলো আমি দেখো অলরেডি মনে হয় যদি পাঁচ কথার কথা যদি হচ্ছে 5 বার কোনো শব্দ উচ্চারণ করি, 5 বারের মধ্যে মনে হয় 4 বারই বলতেছি নাম কাজ, নাম কাজ, তাই না? একটু বেশি কথা হুম। বলতেছি, কারণ কি, কারণ হচ্ছে এটা বেশি ইম্পর্টেন্ট, এখানে বেশি বেশি তোমাদের মানে মাথার ভিতর ঢুকাই দিয়েছি যে ব্যাপারটা এরকম, যেন এটা তোমার পড়ার সময় থাকে। ঠিক আছে, এইটা। তারপর সব ভিনেগার, যেটা হচ্ছে আমরা, তো এটা তো পড়ছো তোমরা, পড়ছো না যে ভিনেগারের পদ্ধতি, এটা তো হচ্ছে এসিসি তে লাগতো। যে ভিনেগার পদ্ধতি হচ্ছে অ্যালকোহল উৎপাদন করবা, এসিডোব্যাক্টেরিয়া রূপান্তর করবা, তারপর হচ্ছে পাঁচশোরিকরণ করে আলটিমেটলি তুমি ভিনেগারটা পাবা। এটা কিন্তু পরীক্ষায় আসতো। তো তোমার মেডিকেলে কি আসবে, ভিনেগার জিনিসটা কি? ইথানয়িক অ্যাসিডের 6 থেকে 7% জলীয় দ্রবণকে আমরা কি বলি? ছয় থেকে ভিনেগার। 10%, 10% জলীয় দ্রবণকে আমরা কি বলি? ভিনেগার। এখন যদি কোশ্চেন করে যে তোমার ভিনেগারের মধ্যে পানির পরিমাণ তাহলে কতটুকু? 90 থেকে 94%, তাই না? হুম। ভিনেগারের বাজার নামটা কি? বাজারে গিয়ে কি ভিনেগার বললে কি দোকানদাররা চিনবে? তুমি কি বলবা বলো তো? কি এটা বলতে যদি হবে? কেউ না বলো, তাহলে কিন্তু হচ্ছে তোমাদের ধরো মাইর দেওয়া দরকার, সবার শুরুতে এটা বলেই পড়া শুরু করছি। কি তা সমস্যা তোমাদের? কি চাই? আরে দাঁড়ান। আমার মাইকে ভয়েস শোনা যায় না। আচ্ছা মাইক, আচ্ছা ঠিক আছে, ওয়াক্স এন্ড ওয়ান লোশন, না? অনেকগুলার অ্যান্সার দিছে তো। আচ্ছা, না ভালো করছো। আচ্ছা তো, আচ্ছা তাকে দেখি তো আমি সামহাও আমি হেল্প করতে পারি কিনা। নুসরাত, আচ্ছা আনমিউট। আরে ওর ল্যাপটপে প্রবলেম। হুম, আচ্ছা সমস্যা নেই। জো এটা কোথায় চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, কেন? আমি কি জানি। আচ্ছা তাও ঠিক। ওর সাথে শুধু আমার একবারই কথা হয়েছে। মানে জান্নাত মেবি বলছে কালকে দেখবে, আমিনা ওর মোবাইলে চার্জ নাই, ও কালকে দেখবে। জান্নাত বাকিরা আমাকে কিছু বলেনি। ও কালকে বলতেছিল যে ও ফোন নিয়ে আসে অপেক্ষা করে, নালে কিছুক্ষণ পর ঘুমায় পড়বে। আপনি তো নাই। না আমি ভাবছি আজকে, যে আপনিও ঘুমাই গেছেন। না আমি আমি আসলে ঘুমিয়ে গেছি। তাহলে ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দেখো খাদ্য, তারপর হচ্ছে সংরক্ষণের ভিনেগার, ভিনেগারটা তো বুঝছি আমরা, 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলতেছি? ভিনেগার বলতেছি। ওকে, একটুকু আর কি। তারপর হচ্ছে তোমার খাদ্য সংরক্ষণের কৌশল, এ দেখো গ্লাস ক্লিনার হচ্ছে মূল উপাদান, উপাদানগুলো শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ লাগবে না। এ দেখো মেহেদির রঙের কারণ কোনটি? দেখছো প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে তোমার এরকম, কোনটার কাজ কি, কোনটা দিয়ে কি খায় নাকি মাথায় দেয়, এইগুলাই আসে তোমার সবগুলাই। তুমি যদি মেইন বইটা ফলো করো, মেইন বই সবই দেখানো আছে।
তো এটা থেকেও তো হবে, কোনো সমস্যা নাই। আমি তোমাদেরকে দুইটাই দিয়ে দেবো, মেন বই দিয়ে দেবো, ওইটাও দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ভিনেগার। ভিনেগারের ক্ষেত্রে হচ্ছে এই যে 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলতেছি। এখান থেকে হচ্ছে তোমার ধরো যে বিক্রিয়াগুলো আছে, দুইটা উৎপাদন প্রক্রিয়া। চিনি থেকে হচ্ছে তুমি প্রথমে কি করবা, চিনি থেকে প্রথমে হচ্ছে তুমি ধরো একটা গ্লুকোজ ফ্রুক্টোজ বা এরকম তৈরি করবা। এই ক্ষেত্রে তোমার এনজাইমটা হচ্ছে ইনভার্টেস, ইনভার্টেস। তারপর হচ্ছে তুমি জাইমেস। তাহলে তোমার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে ভিনেগার উৎপাদনে কোন এনজাইম গুলো ইউজ করা হয়। দেখো তো, ইনভার্টেস এবং জাইমেস, ইনভার্টেস এবং জাইমেস এগুলোকে আমরা ইউজ করতেছি। খুবই সহজ পড়াশোনা, ঠিক আছে। জি ভাইয়া, তারপর খুব ইথানল, হ্যাঁ মারাত্মক সহজ। ইথানল থেকে তৈরি করতে হলে এসিটিক অ্যাসিড, এসিডোব্যাক্টর লাগে আমাদের, শেষ। একটু আর কি, জাস্ট এই লাইন এইখানে এইটা জানলেই হবে, আর কিছু না। ভিনেগারে খাদ্য সংরক্ষণের কৌশল, এটা তো তোমরা আশা করি ইন্টারমিডিয়েটে পড়ছো, আমি তারপরে বলে দিই। ধরো এই হচ্ছে ধরো একটা খাদ্য, এই হচ্ছে ধরো একটা খাদ্য। এখন এই সংরক্ষণ করার জন্য তার দুইটা অপশন আছে। এক নম্বর অপশন হচ্ছে সে পিএইচটাকে হচ্ছে ধরো এরকম লেভেলে রাখবে, পিএইচটাকে কমাই রাখবে। পিএইচটাকে কমাই যদি রাখে তাহলে কি হবে, যে এখানে ব্যাকটেরিয়াটা বংশবৃদ্ধি করতে পারবে না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কি, সে কি করবে, যে যে খাবারটা আছে খাবারের উপর ধরে একটা আবরণ সৃষ্টি করে ফেলবে। খাবারের উপর যদি আবরণ সৃষ্টি করে তাহলে এখানে ব্যাকটেরিয়া, ভাইরাস, হোয়াট এভার, মোল টুল যাই আসুক, ইস্ট যাই আসুক, কেউ হচ্ছে তাকে ধরো খাবারটা নষ্ট নষ্ট করতে পারবে না। তাহলে তো দুইটা ওয়ে, একটা হচ্ছে পিএইচ কমানো, ঠিক আছে। তাহলে সে দেখো ভিনেগারের পিএইচটা কি করে, সে পিএইচটা কমায় রাখে 2.5, অম্লীয় মাধ্যম তৈরি করে ফেলে। এই অম্লীয় মাধ্যমে যখন ব্যাকটেরিয়াটা প্রবেশ করে সে হচ্ছে কি হয়, নষ্ট হয়ে যায়, সে নিজেই মারা যায়। খাবার কিভাবে মারবে, এটা হচ্ছে একটা তার ওয়ে স্টেপ। আর সেকেন্ড হচ্ছে কি, সেই খাবারের উপরে একটা একটা ধরো আবরণের মতো তৈরি করবে, আবরণ মতো তৈরি করে তাকে কি রক্ষা করতে পারে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ধরো নর্মাল কথাবার্তা, আমরা পিএইচটা এখান থেকে মনে রাখলেই হবে। আর তেমন কোনো কিছু নেই, এনজাইমের নাম এটা এখানে তো নাই, লাগবে না। ওকে, এই আর কি, ঠিক আছে। তো হচ্ছে অধ্যায়ের সারসংক্ষেপ, এটা হচ্ছে তোমরা একটু পড়বা কষ্ট করে অধ্যায়ের সারসংক্ষেপটা, কারণ সবগুলো হচ্ছে ইনফরমেশন সহজে বুঝতে পারবে। কোয়াগুলেশন, সাসপেনশন, এসিডোভেক্টর, এগুলো লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে ওভারঅল ধরে এই চ্যাপ্টার পড়াশোনা। তাহলে বুঝছো তো চ্যাপ্টার থেকে কি কি পড়তে হয় আমাদের। জি। এক কথায় যদি বলি, আমি তোমাদেরকে প্রিজারভেটিভসটা হচ্ছে কি পড়বা, এক্সাম্পল গুলো পড়বা। আর যে হচ্ছে তোমার ধরো সাসপেনশনের একটা বক্স আছে, আর এরোসোলের একটা বক্স আছে, মেইন বই থেকে বক্সটা পড়বা। আর শেষে যে যে উপাদানগুলো আছে, যে কোম্পানিগুলো আমরা বানাবো ইন ফিউচার, এই কোম্পানিগুলোর জন্য আমার কি কি উপাদান লাগতেছে, কোন উপাদানটা কেন লাগতেছে, এই জিনিসটা হচ্ছে আমাদের ধরো পড়লেই এনাফ। তো একদিনে আমি তোমাদেরকে বলবো না পড়ার জন্য, তোমরা হচ্ছে 2 দিন বা 3 দিনের চ্যাপ্টারটা, মানে 2 দিন 3 দিন এরকম না যে 2 দিন খালি কর্মমুখী করতেছি, অন্যগুলো পড়বা সাথে এটা পড়বা। যে আর যদি কেউ কেউ পারো যে একেবারে কমপ্লিট করতে পারো, ভিন্ন কথা, তাহলে একদিনই কমপ্লিট করবা, কিন্তু এর সাথে অন্যগুলো পড়তে হবে, বোঝাতে পারছি। জি ভাইয়া। ওকে, এভাবে যদি যাও তাহলে দেখবা মোটামুটি একটা পড়া কমপ্লিট করতে পারতেছো আর কি, এটা থেকে। আর আমি হচ্ছে দুইটা দিয়ে দিব, তোমরা দুইটাই পড়বা, ঠিক আছে না। হুম। ওকে, তাহলে এখন আসো আমরা কি শুরু করি। শৈবাল, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ভয়েস কি শোনা যায়? না। আজকে আর যাবে না। হুম, আচ্ছা সমস্যা নাই। রেকর্ড তো হচ্ছে আমাদের। তারপর এটা থেকে মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে তোমরা পড়বা, টেম্পারেচার, উপাদান যেগুলো আছে একটু কষ্ট করে দেখে নিতে হবে, কিচ্ছু করার নাই, সবই বাস্তব, বুঝছো। এখন আসো হচ্ছে আমরা কি করি, আমরা, হ্যাঁ, আচ্ছা, সরি মোটামুটি ভাইয়া, আমি বলি না আসলে।